আচ্ছা, আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আমরা লাস্ট দিন তো পড়েছিলাম ইন্টারনাল রিকনস্ট্রাকশন, আজকে আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল পড়ব, যেটা অলরেডি ক্লাস 12 এ একবার পার্টনারশিপটা পড়তে গিয়ে আমরা করেছিলাম। ঠিক আছে, ওই পুরো জিনিসটা এখানে ইউজ হবে, শুধু কোশ্চেনের লেভেলটা একটু আরো টাফ থাকবে। তো এখানে কি কি বলেছে দেখো। ফার্স্ট এখানে বলেছে the goodwill is an intangible non current asset। এটা তো আমরা জানি কি গুডউইল একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ইনট্যাঞ্জিবল মানে যাকে ধরাও যায় না ছোঁয়াও যায় না। নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট মানে এটা কারেন্ট না, এটা ফিক্সড অ্যাসেট, ফিক্সড ইনট্যাঞ্জিবল অ্যাসেট দ্যাট enables a firm to earn some extra profit। তো গুডউইল কি হয়, গুডউইল মানে হচ্ছে সেম সেক্টরে থেকেও যদি কেউ একজন আরেকজনের থেকে বেশি আর্ন করে, ঠিক আছে, তাহলে সেটাকে গুডউইল বলে। মানে কেউ একজন, কারো একটা ইলেকট্রনিক্স এর দোকান আছে, আরেকজনেরও ইলেকট্রনিক্স এর দোকান আছে, সেম প্রোডাক্ট দুজনেই সেল করে, কিন্তু কারোর যদি প্রফিট অন্যজনের থেকে বেশি হয় সেম সেক্টরে কাজ করার পরও, তখন যে কারণে ওর প্রফিটটা বেশি হচ্ছে সেটাই ওর গুডউইল জেনারেট করে। এবার কি কি কারণে হতে পারে, হতে পারে ওদের ব্যবহার ভালো, হতে পারে ওদের লোকেশন ভালো, হতে পারে ওদের প্রোডাক্টের পোস্ট সার্ভিস ভালো, প্রোডাক্ট ভালো, সবকিছু নিয়ে মানে এক্সট্রা মেহনত করলে এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে। তো বলছে যে এটা গুডউইল একটা ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট দ্যাট এনাবলস আ ফার্ম টু আর্ন সাম এক্সট্রা প্রফিট। এক্সট্রা প্রফিট মানে অন্যদের থেকে বেশি। তো অন্যদের থেকে বেশি অবভিয়াসলি কারণ ইলেকট্রনিক্স দোকানের সাথে কেউ নিশ্চয়ই একটা টিচারের যে ইনকাম সেটার কম্পেয়ার করবে না, সেম সেক্টরে কম্পেয়ার করতে হয়। ইট ইজ এ ফাইন্যান্সিয়াল ভ্যালু, এটাকে ভ্যালু করা হয় মানিটারিতে, ঠিক আছে, মানে পয়সাতে এটাকে ভ্যালু করা হয় অ্যাসাইন টু দ্য রেপুটেশন অফ দ্য ফার্ম। আর এটার যে মানে এটাকে ফার্মের রেপুটেশন বলে। রেপুটেশন এই কারণেই বলে কারণ এটা হিউম্যান বিং চাইলে নিজের গুডউইল নিজে ক্রিয়েট করতে পারে, এখানে অন্য কারোর হাত নেই। ঠিক আছে, একটা অর্গানাইজেশন চাইলে নিজের এফর্ট দিয়ে তার গুডউইল বানাতে পারে, which will be reflected for its excellent track of profit generation। যদি কারো গুডউইল থাকে তার মানে এটাই বোঝা যায় কি তার প্রফিট যেটা জেনারেট হচ্ছে, যেটা মানে তৈরি হচ্ছে, সেটা খুবই এক্সিলেন্ট, খুবই ভালোভাবে তৈরি হচ্ছে। এবার ফ্যাক্টরস রেসপন্সিবল ফর গুডউইল। গুডউইল কেন হয় যেটা আমি একটু আগে বলছিলাম, কারণ যদি কোনো অর্গানাইজেশনে যে ম্যানেজাররা আছে তাদের স্কিল, ম্যানেজারিয়াল স্কিল যদি খুব ভালো হয়, কারণ বিজনেসকে যে ম্যানেজ করে তাকে ম্যানেজার বলে, তাহলে গুডউইল তৈরি হবে। প্রফিটেবিলিটি অফ বিজনেস, ঠিক আছে, বিজনেসের প্রফিট যদি খুব ভালো হচ্ছে তাহলে ওটা গুডউইল জেনারেট করতে কাজ করাবে, ঠিক আছে। ভ্যান্টেজ পজিশন, পজিশন যদি ভালো হয় বিজনেসে। এক্সক্লুসিভ ইউসেজ অফ রিসোর্সেস, মানে রিসোর্স তো সবার কাছেই সমান থাকে, যেরকম আর একটা স্টুডেন্টের কাছেই সমান টাইম থাকে 24 আওয়ার্স, সমান সবকিছু অ্যাভেলেবল থাকা সত্ত্বেও কেন ডিফারেন্স হয়ে যায়, তার মানে কেউ ওই 24 আওয়ার্সটাকে খুব ভালো করে ইউটিলাইজ করছে, কেউ 24 আওয়ার্সটাকে অত ভালো করে ইউটিলাইজ করতে পারছে না। শুধু স্টুডেন্ট কেন, একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য তাই হয়, আর একটা মানুষের জন্য তাই হয়। 24 ঘন্টা সবার জন্য আছে, আমরা কিভাবে রিসোর্সটাকে ইউজ করব সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। সেরকমই বিজনেসে আমরা রিসোর্সটাকে কিভাবে ইউজ করব সেটা আমাদের উপর ডিপেন্ড করছে, যে যত ভালো করে রিসোর্সকে ইউজ করতে পারবে তার প্রফিট তত বেশি হবে। লংজিভিটি অফ কন্ট্রাক্ট, ঠিক আছে, কন্ট্রাক্টের লংজিভিটি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের গুডউইল জেনারেট করবে। মানে আমরা যদি কোনো কন্ট্রাক্ট করছি সেটা যদি আমরা যতদিন ধরে করা ততদিন ধরে যদি করি, ঠিক আছে, কোন একটা কন্ট্রাক্টকে আমরা যদি পারফর্ম করি ঠিকঠাক করে, তাহলে আমাদের গুডউইল জেনারেট হবে। রিস্ক অ্যাসোসিয়েশন, যদি আমরা রিস্ক নিতে পারি তাহলে প্রফিট বেশি হবে, রিস্ক বেশি হলে রিটার্ন বেশি, রিটার্ন বেশি মানে প্রফিট বেশি। যদি আমরা রিস্ক নিতে পারি, রিস্কটাকে অ্যাসোসিয়েট করতে পারি, তাহলে আমাদের গুডউইল জেনারেট হবে। এছাড়া কোয়ালিটি অফ গুডস এন্ড সার্ভিসেস, আমি কি ধরনের জিনিস বিক্রি করছি, আমি বেশি দাম নিয়ে বাজে জিনিস তো দিচ্ছি না, আমি কি কম দামে ভালো জিনিস দিচ্ছি, সেটা একটা হতে পারে, বা বেশি দাম নিয়ে ভালো জিনিস দিচ্ছি, সেটাও কিন্তু একটা ভালো। ঠিক আছে, সবসময় যে মানে কম দামে ভালো জিনিস দেয়া এটা তো খুব একটা চাপের হয়ে যায়। তো আমাদের কি করা উচিত, যে ঠিক আছে আমি কোয়ালিটি পাচ্ছি কিনা আমি ওটা দেখবো, সেটা গুডস হোক বা সার্ভিস হোক। বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ইন্ডাস্ট্রির মধ্যে ভালো সম্পর্ক থাকলে গুডউইল জেনারেট হয়। আমার দরকারে ক্রেডিটার কে আমি পাবো, সাপ্লায়ার কে আমি পাবো, আমি ইনভেস্টর কে পাবো, তবেই আমার বিজনেস ভালো রান করবে। পোস্ট সেল এন্ড সার্ভিস রিলেশন উইথ কাস্টমার, যেটা আমি বলছিলাম, বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিস যেরকম ল্যাপটপ হয়ে গেল, ইন্টারনেট কানেকশন হয়ে গেল, যদি কেউ ব্রডব্যান্ড নেয়, এবার আমি যে কোম্পানির কাছে ব্রডব্যান্ড নিলাম, দেওয়ার সময় তো ওরা দিয়ে দিল, আমি নিলাম,
এরপর আমার যদি কোনো প্রবলেম হয় সার্ভিস সেক্টরে কি হয়, তো সে সার্ভিস সেক্টরে মেনলি এটাই হয়। পোস্ট সার্ভিসটা অনেক বড় কথা, কি আমি তো তাকে ফোন করলে পাবো, সে যে আমাকে যে সার্ভিসটা দেবে সেটা তো ও যদি আমাকে না দেয়, আমি যদি না পারছি সেটাকে ট্যাকেল করতে, তাহলে সেটা তো একটা প্রবলেম। তাহলে কোম্পানির ওটা একটা ব্যাড ডিল হয়ে যাবে, যে কোম্পানিটা টাকা পয়সা নিল, কানেকশন দিল, এরপর আর কোনো সার্ভিস দিচ্ছে না। কারণ এই ধরনের সেক্টরে পোস্ট সার্ভিসটা অনেক মাইনে রাখে। বা ল্যাপটপেরও ওয়ারেন্টি থাকে, তো আমাদেরকে ওই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ওরা সার্ভিস প্রোভাইড করবে। তারপরেও কিছু ফ্রি সার্ভিস থাকে, এরপর ওয়ারেন্টি এক্সটেনশন করানো যায়। তো পোস্ট সেল সার্ভিসটাও খুব দরকার। যদি আমরা কাস্টমারের সাথে এই ভালো রিলেশনটা রাখতে পারি, তাহলে আমাদের গুডউইল জেনারেট হয়। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটার মানে হচ্ছে যে বিজনেসম্যানকে এখন কি করতে হয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে কর্পোরেট মানে কোম্পানি, কোম্পানিরও একটা সামাজিক দায়বদ্ধতা আছে, কি সেই যে রোজগার করছে এই পৃথিবী থেকে, এই সমাজ থেকে, তাকে সেই সমাজের জন্য কিছু কন্ট্রিবিউশন করা উচিত। ঠিক আছে, কিছু একটা অ্যামাউন্ট কোনো একটা সোশ্যাল ভালো কাজের জন্য, কোথাও একটু পার্ক করিয়ে দিল, কোনো জায়গায় স্কুল করিয়ে দিল, কোথাও একটা জলের ব্যবস্থা করে দিল, তো দ্যাট ইজ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো কোনো কোম্পানি যদি এগুলো করে, তাহলে লোক বলবে বা ভালো কোম্পানি, এমন নাকি শুধু নিজেরই রোজগার করছে, তো এটা থেকেও তার গুডউইল বাড়ে না, কোম্পানিটা ভালো। আচ্ছা, এবারে এটা তো গেল কি কিভাবে আমাদের গুডউইল জেনারেট হতে পারে। আর আমাদের এখানে যেটা মেন পড়তে হবে, টাইপস অফ গুডউইল। আমাদের কমার্সে মানে অ্যাকাউন্টসে কত ধরনের গুডউইল থাকে, বলছে অ্যাজ পার AS 10 মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10, গুডউইল কে দু রকম ভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল অর নন পারচেজড গুডউইল, আর একটা হচ্ছে পারচেজড গুডউইল। এই দুটোর ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এইটা, কি আমি যদি ভালো কাজ করতে থাকি তাহলে আমার পপুলারিটি বাড়বে। আমার পপুলারিটি যদি বাড়ে, যেরকম আমি পড়াচ্ছি, আমার যদি পপুলারিটি বাড়ে, আমার গুডউইল অটোমেটিক্যালি রেজ করবে। এবার কেন রেজ করবে? লোকে যদি আমার পড়ানো ভালো লাগে, আমাদের ফি স্ট্রাকচার যদি ভালো লাগে, ঠিক আছে, সবকিছুটাই দেখতে হবে, আমাদের ফেসিলিটি যা দিচ্ছে সেগুলো ভালো লাগলে, লোক যদি আমাদের কাছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসতে থাকে, দেন আমাদের গুডউইল অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। এটা আমরা মেহনত করে করছি, আমরা ভালো পড়াবার চেষ্টা করছি, তার জন্য মেহনত আছে, আমরা ভালো ফেসিলিটি দেবো, তার জন্য মেহনত আছে, এই ধরনের বিভিন্ন জিনিস। তো এটাকে বলে নন পারচেজ গুডউইল। সেরকম একটা বিজনেস অর্গানাইজেশন কিভাবে করতে পারে, আমাদের এটা সেম ওইটাই, কিন্তু বাট এটা এনপিও। তো বিজনেস অর্গানাইজেশন কি করতে পারে, সে একটা সঠিক জায়গায় তার দোকানটা ওপেন করতে হবে, তাকে সবটা সঠিক জায়গায় খুলতে হবে। কারণ একদম যদি গলির ভেতরে খুললো, তো যত ভালো জিনিস বিক্রি করুক, লোকের কমিউনিকেশনের অসুবিধা হলে লোক যাবে না। তো যে ফ্যাক্টর গুলো এফেক্ট করে সেটা এটা, এই যে এই ধরনের ফ্যাক্টর গুলোকে নিয়ে সে তার গুডউইল ক্রিয়েট করতে পারে। তো এটা সেলফ জেনারেটেড গুডউইল, নিজের বিজনেসে নিজে গুডউইল তৈরি করা বাই এফর্ট। পারচেজ গুডউইল কি হয়? পারচেজ গুডউইল মানে আমরা যদি কোন একটা বিজনেস যার গুডউইল আছে, সেই বিজনেসটাকে কিনে নিলাম, তাহলে তার সাথে সাথে তার গুডউইলটাকেও কিনে নিলাম। তো এটাকে বলা হয় পারচেজ গুডউইল। সাপোজ একটা বিজনেস আছে, তার অলরেডি একটা গুডউইল আছে, সেই বিজনেসটাকে কিনে নিচ্ছে অন্য একটা বিজনেস। A লিমিটেড একটা কোম্পানি, তার একটা গুডউইল আছে, B লিমিটেড সেই A লিমিটেড কে পারচেজ করছে, তো তাকে গুডউইলের পেমেন্টটাও করতে হবে। মানে গুডউইলের যে ভ্যালুয়েশনটা হবে, যে ভ্যালুয়েশন করে সাপোজ হলো 1 লাখ রুপিস, তাহলে 1 লাখ রুপিস গুডউইলের জন্য পেমেন্ট করতে হবে। এবার এখানে একটা পয়েন্ট বলেছে ইম্পর্টেন্ট, নন পারচেজ গুডউইল মানে যেটা সেলফ জেনারেটেড গুডউইল, নেভার বি শোন ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কখনোই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা দেখাতে নেই, মানে ব্যালেন্স শিটে। অ্যাকচুয়ালি গুডউইল তো আমরা ব্যালেন্স শিটে দেখাই, বাট পারচেজ গুডউইল শুড বি শোন ইন দ্য ব্যালেন্স শিট অ্যাজ আ নন কারেন্ট ইনট্যাঞ্জিবল আছে। তার মানে আমরা সেই গুডউইলটাই আমাদের ব্যালেন্স শিটে দেখাতে পারবো যদি আমরা সেই গুডউইলটাকে পারচেজ করে থাকি। তাহলে এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের নন পারচেজ গুডউইল হয় ওটা ব্যালেন্স শিটে দেখাবো না, যদি পারচেজ গুডউইল হয় তাহলে ব্যালেন্স শিটে দেখাবো। এটা ফার্স্ট পয়েন্ট গেল, আমাদের সামস করার জন্য কাজে লাগবে। সেকেন্ড হচ্ছে কত রকম মেথড হয়, যেগুলো আমরা 12 এ পড়েছিলাম। ফার্স্ট হচ্ছে এভারেজ প্রফিট মেথড। এভারেজ প্রফিট মেথডে কি হয়, প্রফিটের আমরা এভারেজ করব, ঠিক আছে, প্রফিট যেটা হবে সেটার এভারেজ করব। এভারেজ করলে, এভারেজ কিভাবে করা হয়, এই যে সামেশন অফ পি মানে প্রফিট, প্রফিটের টোটাল, যদি 5 বছরের প্রফিট আছে, তাহলে 5 বছরে সাপোজ 1000 1000 1000 এরকম করেই যদি থাকে, বা 1000 5000 6000 7000 ফর এক্সাম্পল, তাহলে ডিভাইডেড বাই 5 এভারেজ প্রফিট এর ইনটু করতে হবে নাম্বার অফ ইয়ার পারচেজ। নাম্বার অফ ইয়ার পারচেজ মানে হচ্ছে আমি এই প্রফিটটা কত দিনের জন্য দেখতে পাচ্ছি সেটা আমাকে বলতে হবে। মানে আমার এই প্রফিটটা আমি 10 বছর অবধি দেখতে পাচ্ছি, ফিউচারে কতদিন আমি এইভাবে প্রফিট কামাতে পারবো, তার যে একটা অ্যাজাম্পশন, সেটাকেই বলে নাম্বার অফ ইয়ার পারচেজ, যেটা প্রত্যেকটা অর্গানাইজেশন তার নিজের মতো করে আইডেন্টিফাই করে। এটা সবার এক হতে পারে না, যে যার মতো করে আইডেন্টিফাই করে বলে কি আমার এই ব্যবসাটা আরো এরকম 25 বছর চলবে, বা কেউ বলতে পারে আমার এই ব্যবসাটা আরো এরকম 10 বছর চলবে।
তো নাম্বার অফ এভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট দ্যাট ইজ সামেশন অফ পি, প্রফিটের সামেশন। আর প্রফিটটা কিরকম হতে হবে? ট্রেডিং মানে যে জিনিসের আমি বিজনেস করছি তার প্রফিট। যেরকম আমি বললাম কি আমার যদি ইলেকট্রনিক্স এর দোকান থাকে তাহলে আমি ল্যাপটপ মোবাইল এইসব জিনিস বিক্রি করি, ঠিক আছে, তাহলে আমার সেই ট্রেডিং প্রফিট। কিন্তু আমি যদি হঠাৎ করে একটা ফার্নিচার সেল করে দিলাম ওটা কিন্তু আমার নন ট্রেডিং প্রফিট, যেটা কিন্তু আমার গুডউইলের সাথে কোনো রিলেশন রাখবে না। আমাকে শুধু ট্রেডিং প্রফিট নিতে হবে, এই কথাটা বারবার আমাদেরকে পয়েন্ট আউট করে নিতে হবে। ট্রেডিং প্রফিট মানে আমি যেটা বিজনেস করছি সেটা। এভারেজ, তার এভারেজ করবো, এক্ষুনি শুনলাম। মেনটেনেবল মানে যেটা আমরা মেনটেন করছি। কেন মেনটেনেবল বলছি? অ্যাকচুয়ালি ওটাকে এভারেজ করছি। যেমন আমি এক্সাম্পল নিলাম কি 5,000 আর সাপোজ আমি নিলাম 5,000 প্লাস 3,000, 8,000 2 বছরের জন্য। তাহলে 5,000 প্লাস 3,000, 8,000 বাই 2 4,000 হবে। এই দেখো 5,000 প্লাস 3,000, এইটা দেখাচ্ছি আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যদি 5,000 হয়, 5,000 প্লাস 3,000, এক বছরের প্রফিট এটা, এক বছরের এটা, আমাকে এভারেজ করে নিতে হবে। তাহলে 2 বছর, তাহলে 8,000 বাই 2, তাহলে 4,000। এটাকে বলছে এভারেজ ট্রেডিং প্রফিট। আমি ধরে নিলাম 5,000 3,000 দুটোই আমার ট্রেড করে এসছে, মানে আমার বিজনেস করে এসছে, যেটা আমার বিজনেস। আর 4,000 কে বলছে, এইটাকে বলছে এভারেজ প্লাস বলছে মেনটেনেবল ট্রেডিং প্রফিট। ট্রেডিং কারণ এটা ট্রেডিং এরই নিতে হবে, নন ট্রেড আমি নিতে পারবো না। যেটা আমি এক্সাম্পল দিলাম কি আমার যদি ইলেকট্রনিক্স এর দোকান আছে, আমি যদি হঠাৎ করে কোনো ফার্নিচার বিক্রি করে দিলাম, ওটা কিন্তু আমার ট্রেড নয়, ওটা নন ট্রেড ইনকাম। আর এটা হয়ে গেল মেনটেনেবল মানে আমি ধরে নিচ্ছি কি আমার মানে এভারেজ মানে তো গড় হয়, আমি ধরে নিচ্ছি কি আমার 4,000 করে প্রত্যেক বছর হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়, আমার একবার 5,000 হচ্ছে, একবার 3,000 হচ্ছে, আমি ধরে নিচ্ছি মানে মেনটেন এটাই করি কি মোটামুটি 4,000 করে। সেই জন্য ওখানে ল্যাঙ্গুয়েজটা দেয়া আছে কি এভারেজ মেনটেনেবল প্রফিট, আর আমাদেরকে এটা ইউজ করতে হবে। তাহলে প্রথম মেথডের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ গুডউইলের, এটা হয়ে গেল এভারেজ প্রফিট মেথড। এই যে পি মানে দিয়ে দিয়েছে ট্রেডিং প্রফিট অফ পাস্ট ইয়ার, নাম্বার অফ ইয়ার্স প্রফিট টেকেন ফর দা এভারেজ। ঠিক আছে, আমাদের অত এ না করলেও হবে, আমরা জানি এন মানে কি হয়। ওয়েটেড এভারেজ মানে যদি আমাদের ওয়েট দেয়া থাকে, ওয়েট মানে সামসে যদি দেয়া থাকে কি 1 বছর 2 বছর 3 বছর করে ওয়েটেজ যদি দেয়া থাকে, তাহলে আমরা ওয়েটেজ নিয়ে করব সামেশন অফ পি ডাব্লিউ ডিভাইডেড বাই সামেশন ডাব্লিউ, যেরকম আমরা স্ট্যাটিস্টিক্সে করেছিলাম। আচ্ছা, জেনারেল অ্যাকসেপ্টেবল রুল অফ সিম্পল এন্ড ওয়েটেড এভারেজ প্রফিট, কখন আমরা সিম্পল মেথড অ্যাপ্লাই করব, এটাকে বলে সিম্পল। ঠিক আছে, এর আগের যেটা ছিল এটাকে বলবো সিম্পল মেথড, ঠিক যেরকম আমরা স্ট্যাটিস্টিক্সে করেছিলাম। আর এটাকে বলবো আমরা ওয়েটেড এভারেজ প্রফিট, যদি আমরা ওয়েট ইউজ করি। ঠিক আছে, এবার ওয়েট কখন ইউজ করব? যদি আমরা প্রফিটটাতে কোনো একটা ট্রেন্ড দেখতে পাই। ট্রেন্ড মানে যেমন এরকম যদি হয় প্রফিটটাতে, এক মিনিট, যদি প্রফিট আমাদের এরকম হয় 1000 2000 2500 4000, আচ্ছা এটা কি দেখতে পাচ্ছি আমরা, কি ট্রেন্ড আছে? আরেকটা আমি লিখছি 1000 900 750 600, বলো এই দুটোর মধ্যে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি, কি ট্রেন্ড দেখতে পাচ্ছি? বলো। প্রীতম, ম্যাম বুঝতে পারছি। কি বুঝতে পারছি না? 1000 থেকে 2000 হয়েছে, কিছু বোঝা যাচ্ছে না এটা দেখে যে এইটা কিরকম হচ্ছে আর এটা কিরকম হচ্ছে? ওইটা বাড়ছিল, এটা কমছে। হ্যাঁ, তো ট্রেন্ড আছে না, মানে এর বিজনেসে গ্রোথ আছে, এর পজিটিভ দিকে আছে। এটার পজিটিভ দিক হলো কি হলো না, এটা গ্রোথ আছে, এটা নেগেটিভ। ঠিক আছে, কিন্তু ধরো এরকম দিলাম 1900, আবার দিয়ে দিলাম 1500, আবার দিয়ে দিলাম ধরো 1600, আবার 800, তো এইটা কি, এটা কি বোঝা যাচ্ছে কি ইনক্রিজিং না ডিক্রিজিং? যেরকম এইটা বোঝা যাচ্ছে যে এটাতে প্রফিটটা ইনক্রিজিং, এটাতে বোঝা যাচ্ছে এটাতে প্রফিটটা ডিক্রিজিংই চলছে, কিন্তু এইটাতে কি চলছে, এটাতে কি বোঝা যাচ্ছে? প্রথমে কমলো, তারপর আবার বেড়ে গেল, আবার বাড়লো, আবার কমে গেল।
তাহলে এটাতে বোঝা যাচ্ছে না। যেটাই বোঝা যাবে সেটাতে আমরা ওয়েটেজ করব, ঠিক আছে? যেটাতে বোঝা যাবে সেটাতে আমরা ওয়েটেজ করব, ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং হোক। কিন্তু যেটাতে বোঝা যাবে না সেটাতে আমরা সিম্পল মেথড অ্যাপ্লাই করব। এই কারণে এটা বলা, যেটাতে বোঝা যাবে না সেটাতে আমরা সিম্পল মেথড অ্যাপ্লাই করব, কিন্তু যেটাতে বোঝা যাবে সেটাতে আমরা ওয়েটেজ লাগাবো। কিন্তু যদি কোয়েশ্চেনে বলে দেয় কি এটাতেও সিম্পল অ্যাপ্লাই করো, তাহলে আমরা কোয়েশ্চেন ফলো করবো। কোয়েশ্চেন যেটা বলবে তার বাইরে গিয়ে আমরা করবো না, কিন্তু আমরা দেখে নেবো কি ট্রেন্ড আছে। যদি আমাদের ট্রেন্ড বোঝা যায় তাহলে আমরা সেক্ষেত্রে ওয়েটেড অ্যাভারেজ মেথড ইউজ করবো। যদি না বোঝা যায় তাহলে আমরা সিম্পল মেথড ইউজ করব। দেখো এখানে ওই কথাটাই বলেছে, ইফ দ্য প্রফিট অফ দ্য পাস্ট ইয়ার আর ফ্লাকচুয়েটিং, মানে ফ্লাকচুয়েট করছে, এই যে যেমন আমার এইটা ফ্লাকচুয়েট করছে, ঠিক আছে? যদি ফ্লাকচুয়েট করে দেন অ্যাপ্লাই সিম্পল এভারেজ মেথড। সব পেয়ে যাবে, এখানে সবই লেখা আছে, আমি যেগুলো বলছি আমি এটা শেয়ার করলে সবই পেয়ে যাবে, কিন্তু পড়তে হবে। If the profit shows a steadily upward or downward in trend, upward and downward steadily, এইটা দেখো আপওয়ার্ড বেড়েই যাচ্ছে, 1000 2000 2500 4000, এটা ঠিক কমেই যাচ্ছে, ঠিক আছে? যদি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড হচ্ছে স্টেডিলি, মানে যেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি, মানে কোন একটা প্যাটার্ন ধরে, দেন অ্যাপ্লাই ওয়েটেড এভারেজ মেথড। যদি আমাদের ইনক্রিজিং এ থাকে তাহলে আমাদেরকে 1 2 3 করে অ্যাপ্লাই করতে হবে। যেমন এটাতে এটার ওয়েট 1, এটার ওয়েট 2, এটার ওয়েট 3, এটার ওয়েট 4, কিন্তু যখন ডিক্রিজিং হবে তখন উল্টো গুনতে হবে, 4 3 2 1। যদি আমার নেগেটিভ মানে ডিক্রিজিং এ চলছে তাহলে আমার ওয়েটেজটা 4 3 2 1, ঠিক আছে? আর যদি আমার পজিটিভ দিকে চলছে, ইনক্রিজিং মোডে চলছে, তাহলে সেক্ষেত্রে 1 2 3 4, যদি 4 হয় তাহলে 4, আরো লেখা থাকলে তার আরো বেশি হবে, 5 6 7 8 এরকম করে হতেই পারে। আচ্ছা, নেক্সট দেখো কিভাবে আমরা মেইনটেনেবল ট্রেডিং প্রফিট ক্যালকুলেট করব। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি 12 এও তোমাদের করিয়েছি। প্রফিট অ্যাজ পার বুকস, ঠিক আছে? বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগের প্রফিট যেটা আমাদেরকে দেয়া থাকবে কোশ্চেনে, ঠিক আছে? বা হতে পারে দেয়া নেই কিন্তু ডেটা দেয়া আছে, আমরা প্রফিট বের করে নেব। ওখানে আমাদেরকে কি অ্যাড করতে হবে? নন রেকারিং এন্ড নন ট্রেডিং এক্সপেন্সেস এন্ড লসেস। নন রেকারিং এন্ড নন ট্রেডিং এক্সপেন্সেস এন্ড লসেস, এটার মানে বোঝো। আমার কোন প্রফিটটা চাই? আমাকে সেই প্রফিটটা চাই যে বিজনেসটার জন্য আমি গুডউইলটা বের করছি, আমি যে ব্যবসাটা করছি তার গুডউইল আমি বের করবো। তাহলে আমাকে শুধু ওই বিজনেসের প্রফিটটা চাই, দ্যাট ইজ ট্রেডিং প্রফিট। তাহলে আমার যদি কোনো নন ট্রেডিং এক্সপেন্স আমি করেছি, যেটা আমি, কারণ সমস্ত খরচা আমরা পিএল এ চার্জ করি, আমরা সমস্ত খরচা পিএল এ চার্জ করি, কিন্তু আমার এই খরচাটা আমার বিজনেস রিলেটেড ছিল না, অন্য কোনো খরচা ছিল যেটা আমি চার্জ করেছি, যেহেতু পিএল এ চার্জ করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই, বা আমার এমন কোনো লস যেটা আমার ট্রেডিং লস নয়, নন ট্রেডিং লস, কিন্তু পিএল এ চার্জ হয়ে গেছে, আমার প্রফিটটাকে কমিয়ে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। যেমন নন ট্রেডিং এক্সপেন্স আমি যেরকম বললাম, ধরো আমি একটা শেয়ার কিনেছি, কিন্তু শেয়ার কিনেছি বিকজ আমাকে শেয়ারে ইনভেস্ট করার ইচ্ছে ছিল, আমি শেয়ার কিনেছি। এবার শেয়ার কিনতে গিয়ে সাপোজ আমি ব্রোকিং চার্জ দিয়েছি, ব্রোকারকে ব্রোকিং চার্জ দিয়েছি, তাহলে এটার খরচাটা আমি বিজনেসে দেখিয়ে দিয়েছি, কিন্তু এটা তো আমার বিজনেসের খরচা ছিল না, এটা তো আমার ওই ইলেকট্রনিক্স দোকানের রিলেটেড কোনো খরচা নেই, এটা তো আমার পার্সোনাল খরচা। আমার ইচ্ছে ছিল আমি শেয়ার কিনবো, আমি শেয়ার কিনেছি, শেয়ার কিনতে গিয়ে আমার যে খরচাটা হয়েছে সেটা আমার নন ট্রেডিং এক্সপেন্স, যেটা আমি পিএল এ চার্জ করে দিয়েছি, তো আমার প্রফিট কমে গেছে, তাহলে আমাকে অ্যাড করতে হবে। বা আমি একটা ফার্নিচার বিক্রি করে আমার লস হয়েছে, সেটাও আমরা পিএল এ চার্জ করি, লস অন সেল অফ ফার্নিচার, সেটাও আমার প্রফিটটাকে কি করেছে? কমিয়ে দিয়েছে, তাহলে আমাকে অ্যাড করতে হবে। তাহলে নন ট্রেডিং আর এক্সপেন্সেস এন্ড লসেস, এই দুটোরই এক্সাম্পল আমি দিলাম। নেক্সট, নন রেকারিং। রেকারিং মানে রিঅকারিং, যেটা বারবার হবে, নন রেকারিং মানে যেটা বারবার হবে না। সাপোজ আমি লটারি পেলাম, ঠিক আছে? লটারি পেলাম, তো সেটা আমার একটা ইনকাম হলো, কিন্তু লটারি তো আমি বারবার পাবো তার তো কোনো গ্যারান্টি নেই, এটা হচ্ছে নন রেকারিং ইনকাম, যেটা আমার বারবার হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে? তাহলে যেটা আমার বারবার হবে না সেটা আমার কি হয়ে যাবে? নন রেকারিং ইনকাম। বা এরকমও হতে পারে যে আমি ধরো যে আমি আমার দোকানটা লাগিয়ে, ইলেকট্রনিক্স যে দোকানটা আছে লাগিয়ে বাইরে বেরোলাম, হঠাৎ করে দেখলাম কি একটা 2000 টাকার নোট পড়ে আছে, ঠিক আছে? তো আমি যদি মনে করি ওটা আমার ইনকাম, যদি এটা আনএথিক্যাল, এরকম করাই উচিত না, ঠিক আছে? অন্য কারো হবে, যাই হোক। তো আমি যদি মনে করি যে এটা আমার, আমি রেখে নিই, ঠিক আছে, পেয়ে গেছি, খুব ভালো হয়েছে, বাট এটাকে আমি রোজ রোজ পাবো? নিশ্চয়ই না। তো দ্যাট ইজ নন রেকারিং ইনকাম, এটা আমাদেরকে অ্যাড করতে হবে। মানে আমার প্রফিটটাকে যদি বেকার কোনো কারণে বাড়িয়েছে, বা আমার কোনো কারণে মানে প্রফিটটাকে কমিয়েছে, সরি, ট্রেডিং এক্সপেন্সেস আর লসেস আমার প্রফিটকে কমাবে, আর নন রেকারিং ইনকাম আমার কি করবে? প্রফিটটাকে
হ্যাঁ, তাহলে আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার রংলি ট্রিটেড অ্যাজ রেভিনিউ। এটা তো খুব সিম্পল। আমি একটা ফিক্সড অ্যাসেট কিনেছি, কিন্তু আমি সেটাকে দেখিয়ে দিয়েছি আমার পারচেজে। তো আমার পারচেজে দেখাচ্ছি মানে আমি ট্রেডিং এ দেখাচ্ছি। ট্রেডিং এ দেখালাম, জিপি ভুল এলো। আমি পারচেজে ফার্নিচার কিনেছি, সেটা যোগ করে দিয়েছি, আমার জিপি ভুল আসবে। জিপি ভুল হলে নেট প্রফিটও ভুল আসবে, কারণ জিপি তো ব্রট ডাউন পিএল এ হয়। তাহলে পিএল থেকে যখন আমার নেট প্রফিট বেরোবে সেটাও ভুল দেখাবে। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আমি অ্যাড করেছি, এটা তো সম্পূর্ণ ভুল জিনিস। তাহলে আমাকে সেটা কি করতে হবে? সেটা আমাকে অ্যাড করতে হবে। কেন অ্যাড করছি? কারণ আমি যেটা ফার্নিচার কিনেছি সেটা দেখাবার জন্য আমার জিপিটা অনেক কম হয়ে গেছে, কারণ আমি খরচা অনেক বেশি দেখিয়ে দিয়েছি। আমার পারচেজ হয়েছিল মাত্র 10,000-এর, আমি 1 লাখের ফার্নিচার কিনে 1,10,000 পারচেজ দেখিয়ে দিচ্ছি। হতে পারে আমার গ্রস লসই এসে গেল জিপির বদলে। তো এটা তো পুরো ভুল। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা আমি ভুল করে রেভিনিউতে ট্রিট করেছি, সেটা আমাকে অ্যাড করতে হবে। ক্লোজিং স্টক আন্ডারকাস্ট এন্ড ওপেনিং স্টক ওভারকাস্ট। ক্লোজিং স্টক যদি কম দেখায় বা ওপেনিং স্টক যদি বেশি দেখায়, তাহলে আমাকে প্রফিটটাকে অ্যাড করতে হবে। এটারও আমি অনেকবার বলেছি এই জিনিসটা, আরেকবার বলে দিচ্ছি। এটার কি হয়, ধরো এখানে আছে বাই ক্লোজিং স্টক, এদিকে আছে এখানে টু ধরে নিচ্ছি পারচেজ, টু পারচেজ, আর এখানে বাই সেলস ধরে নিলাম 100, ক্লোজিং স্টক ধরে নিলাম 20, আর এটা আছে 80। তাহলে আমার জিপি কত আসবে? 40। আচ্ছা, এবারে আমি পারচেজটা ওটাই রাখছি, পারচেজে আমার কিছু ভুল হয়নি, সেলসও আমার যা ছিল আমি ঠিক তাই লিখেছি, আমার এটা করা উচিত ছিল। কিন্তু আমি ক্লোজিং স্টকটাকে কি করে দিয়েছি, এখানে কোন ট্রিটমেন্টটা দিয়েছি দেখে নি, ক্লোজিং স্টক আন্ডারকাস্ট। ঠিক আছে, আমি ভুল করে, কাস্ট মানে হচ্ছে লিখতে গিয়ে ভুল হওয়া, আমি 20 লিখতে গিয়ে 10 লিখে দিয়েছি, 20 লিখতে গিয়ে 10 লিখে দিয়েছি। আর আমার সেই অনুযায়ী জিপিটা কত চলে আসবে তাহলে? 30 ম্যাম। 30। তাহলে ক্লোজিং স্টক যদি আমরা কম দেখাই, তাহলে আমার জিপিটা কি হবে? কি হলো, আমার জিপিটা কমে গেল। কমে যাচ্ছে। হ্যাঁ, কমে যাচ্ছে। তাহলে এই যে এখানে তাই বলেছে যে ক্লোজিং স্টক যদি আন্ডারকাস্ট হয়, তাহলে আমার প্রফিটটা কমে যাচ্ছে, তাহলে আমার ভুল হচ্ছে প্রফিটটা। তাহলে আমার 10 টাকা প্রফিট, তো এই যে এখানে এক্সাম্পল যেটা দেখালাম সেই অনুযায়ী তো আমার 10 টাকা প্রফিট কি হয়েছে, 10 টাকা প্রফিট, এই যে 10 টাকা প্রফিট, 10 টাকার প্রফিট আমার কি হয়েছে, কম হয়ে গেছে। এখানে 40, এখানে 30, আমার হওয়া উচিত ছিল 40। তাহলে আমাকে এটাকে রেকটিফাই করার জন্য আরো 10 টাকা অ্যাড করতে হবে। তো সেই কথাটাই বলেছে কি আমার ক্লোজিং স্টক আন্ডারকাস্ট যদি হয়ে যায়, তাহলে আমাকে ওটা অ্যাড করতে হবে। আর ওপেনিং স্টক ওভারকাস্ট হলে অ্যাড করতে হবে, জাস্ট এর অপোজিটটা। ঠিক আছে, জাস্ট এর অপোজিটটা। এবার ক্লোজিং ওপেনিং স্টকেরও দেখিয়ে দিচ্ছি। ওপেনিং স্টক, সাপোজ এই পারচেজটাকে আমি ওপেনিং স্টক করে দিচ্ছি, ওপেনিং স্টক 80, বাই সেলস 100, বাই ক্লোজিং স্টক আমি করে দিচ্ছি 20। তাহলে এটা 120, আর এটা হয়ে গেল 2 জিপি বলে 40। ঠিক আছে, যেমন ছিল তেমনই হলো। আরেকটা এক্সাম্পল নিচ্ছি যেখানে আমার ওপেনিং স্টকটা আমি আন্ডারকাস্ট করেছি, মানে কম দেখিয়েছি, সাপোজ 70 দেখিয়েছি, বাকি এগুলো যেমন ছিল তেমনই আছে, এগুলো তো কোনো চেঞ্জেস হয়নি, ভুলটা ওপেনিং স্টকে হয়েছে। তাহলে আমার জিপিটা কত হবে? 50 ম্যাম। 50। তাহলে আমার জিপিটা কি হলো, আমার জিপিটা হচ্ছে বেড়ে গেছে। ঠিক আছে, জিপিটা আমার কি হয়েছে, বেড়ে গেছে। যদি আমি এটাকে আন্ডারকাস্ট করি ওপেনিং স্টকটাকে, ওপেনিং স্টক ওভারকাস্ট, আচ্ছা সরি, ওভারকাস্ট করা উচিত ছিল, তাই জন্য উল্টো চলে গেল। এটাকে বেশি করে দিই, এটা 90 করে দিই, ওভারকাস্ট হবে তবে। 90 করলে এটা কত চলে আসবে, 9 10 30, 30। তাহলে আমার প্রফিটটা কমে গেল, এখানে 40 আর এখানে 30 হলো। তার মানে আমার ওপেনিং স্টক হওয়া উচিত ছিল যা 80, আমি দেখিয়েছি 90। ওপেনিং স্টক বেশি দেখালে প্রফিটটা কি হবে, কমে যাবে। ওপেনিং স্টক বেশি দেখালে প্রফিটটা কমে যাবে, আর ক্লোজিং স্টকটা কম দেখালে প্রফিটটা কমে যাবে। ঠিক আছে, ঠিক এরকম অপোজিট হয়। আমরা যে কোনো একটা মনে রাখলেই হবে। ও ক্লোজিং স্টক যেটা হচ্ছে প্রফিটের সাথে প্রপোর্শনেট থাকে, ক্লোজিং স্টক এইভাবে মনে রাখতে হবে, ক্লোজিং স্টক প্রপোর্শনেট উইথ প্রফিট, মানে প্রপোর্শনেট মানে সমানুপাত। তো ক্লোজিং স্টক বাড়লে প্রফিট বাড়বে, ক্লোজিং স্টক কমলে প্রফিট কমবে। আর ওপেনিং স্টকের সাথে প্রফিটের রিলেশনটা হচ্ছে
ইনভার্স। ইনভার্স মানে যদি ওপেনিং স্টক বাড়ে প্রফিট কমবে, ওপেনিং স্টক কমলে প্রফিট বাড়বে। এটাই হচ্ছে সিম্পল মনে রাখার উপায়, কারণ এত কিছু লিখে তো আর করা সম্ভব হবে না। এটা প্রপোর্শনেট, এটা হচ্ছে ইনভার্স, ইনভার্সলি রিলেটেড, আর এটা হচ্ছে প্রপোর্শনেটলি রিলেটেড। আচ্ছা, তো এইভাবে আমাদেরকে দেখতে হবে। তারপরে বলছে এর ঠিক অপোজিট গুলো দেখো, নন রেকারিং এন্ড নন ট্রেডিং ইনকাম এন্ড গেইন। আমরা যদি কোনো নন রেকারিং ইনকাম কে অ্যাড করে দিচ্ছি, আচ্ছা এখানে না নন রেকারিং এক্সপেন্স ছিল, আমি লটারি যেটা বলেছিলাম ওটা ভুল হয়ে গেল। নন রেকারিং এক্সপেন্স মানে ধরো আমি টাকা পাইনি, আমার 2000 টাকার নোটটা পড়ে গেছে, আমি খেয়াল করিনি, এটা এক্সপেন্সেস এন্ড লসেস এর উপর আছে। আমার 2000 টাকার নোটটা পড়ে গেছে, তো তাহলে আমি কি বলবো আমার বিজনেসের প্রফিটটা কম? না, নিশ্চয়ই না। ওটা হয়ে গেছে বাই চান্স হয়ে গেছে, বা আমার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, তো ওটা কি রোজ রোজ হবে? নন রেকারিং এক্সপেন্স, ওগুলো বারবার রিঅকার হয় না। বা কোনো কারণে ফ্লাড চলে এসেছে, বন্যা হয়ে গেছে, বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে যার জন্য আমার বিজনেসের প্রফিট কমে গেছে, কিন্তু এটা নর্মাল ব্যাপার নয়, এটা রিঅকার হবে না, তাই জন্য আমার এক্সপেন্সেস এন্ড লসেস গুলো অ্যাড হবে। আচ্ছা, এখানে দেখো ঠিক উল্টোটা, নন রেকারিং ইনকাম, যেরকম আমি বললাম কি আমি হঠাৎ করে লটারি জিতলাম, বা কারোর কোনো টাকা কুড়িয়ে পেয়ে গেলাম, বা অন্য কোনো ভাবে আমাকে আমার কোনো আত্মীয় স্বজন, কোনো রিলেটিভ আমাকে কিছু গিফট করে দিল, তো এই যে ইনকাম গুলো, এগুলো আমার নন ট্রেডিং আর নন রেকারিং, ঠিক আছে? তাহলে এগুলো আমার বিজনেসের প্রফিটটাকে শুধু শুধু বাড়িয়েছে, আমি এটাকে মাইনাস করে দেবো। রেভিনিউ এক্সপেন্সেস রংলি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল, আমার খরচাটা রেভিনিউ ছিল কিন্তু আমি ওটাকে ভুল করে ক্যাপিটাল ট্রিট করেছি, তাহলে সেটা আমাকে কি করতে হবে? লেস করতে হবে। মানে আমার খরচাটা পিএল এ যাওয়ার কথা, রেভিনিউ মানে পিএল এ যাবে, আর ক্যাপিটাল এক্সপেন্স মানে ব্যালেন্স শিটে যাবে। যেমন কি আমি ফিক্সড অ্যাসেট কিনলাম, আমি কোনো ল্যান্ড কিনলাম, কোনো ফার্নিচার কিনলাম, কোনো ইনভেস্টমেন্ট কিনলাম, এগুলো ব্যালেন্স শিটে যাওয়ার কথা, কিন্তু আমার খরচাটা রেভিনিউ ছিল কিন্তু আমি ওটাকে ক্যাপিটাল ট্রিট করেছি। মানে আমি সাপোজ রিপেয়ার করিয়েছি আমার কোনো একটা মেশিন ফ্যাক্টরি, যেটা রেভিনিউ এক্সপেন্স ছিল, আমি ওটাকে ক্যাপিটাল দেখিয়ে ওই অ্যাসেটের দামের সাথে অ্যাড করে দিয়েছি, তাহলে আমার ওটা প্রফিটটা বেশি দেখাচ্ছে, কারণ আমি ওটাকে এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্সটাকে পিএল এ দেখাইনি, তাই জন্য এটা মাইনাস করতে হবে। ক্যাপিটাল ইনকাম ট্রিটেড অ্যাজ রেভিনিউ, এবার ইনকামটাকে যদি রেভিনিউ দেখিয়েছি, ক্যাপিটাল ইনকাম, সাপোজ আমি একটা ল্যান্ড করে দিয়েছি, সেল করে দিয়েছি, তাহলে আমার ক্যাপিটাল গেইন হয়েছে, তোমরা ট্যাক্সে পড়ো, তো ক্যাপিটাল গেইন আমার হয়েছে, তো এটা তো আমার রেভিনিউ, এটা আমার রেভিনিউ মানে কি ডে টু ডে ইনকাম বা ডে টু ডে এক্সপেন্স, আর ক্যাপিটাল মানে যেটা ওয়ান টাইম হয়, তো আমি ক্যাপিটাল ইনকামটাকে রেভিনিউ দেখাচ্ছি, তো আমার তো মানে ইনকাম সাইড অনেক বেশি দেখাবে, সেটা তো ভুল হয়ে যাবে, আমাকে কি করতে হবে? ওটা লেস করতে হবে। আনরেকর্ডেড রেভিনিউ এক্সপেন্স যদি কোনো থাকে, আমি রেকর্ড করিনি, তো আমি রেকর্ড করব, রেকর্ড করলে আমার প্রফিট কম হবে, সেই জন্য মাইনাস। এবার নেক্সট এখানে দিয়েছে ক্লোজিং স্টক ওভারকাস্ট এন্ড ওপেনিং স্টক আন্ডারকাস্ট, ঠিক এর উল্টোটা, মানে ক্লোজিং স্টক যদি বেশি দেখিয়েছি প্রফিট বেশি হয়ে আছে তাই কম করে দেবো, আর ওপেনিং স্টক যদি কম দেখিয়েছি তাহলে প্রফিট বেশি হয়ে আছে, কারণ এটা রিভার্সলি প্রপোর্শনেট হয়, তাহলে এখানে লেস করতে হবে। দিয়ে ফিউচার মেইনটেনেবল এক্সপেন্স, যদি এরকম কোনো এক্সপেন্সেস হয় যেটা আমরা ভেবেছি ফিউচারে করব, তাহলে সেটাও কিন্তু লেস করে দেখাতে হবে। ফিউচার এক্সপেন্স নয়, ফিউচার মেইনটেনেবল, মানে যে এক্সপেন্সটা আমাকে ফিউচারে এবার থেকে করতে থাকতে হবে, এই ইয়ারে হয়তো আমার অ্যাপ্লিকেবল হচ্ছে না, কিন্তু নেক্সট ইয়ার থেকে কিন্তু এটা আমাকে করতে থাকতেই হবে আমার বিজনেসের খরচা, তাহলে সেটাও আমি লেস করব। তাহলে আমার আসবে প্রফিট বিফোর ট্যাক্স, এর থেকে ট্যাক্স মাইনাস করব, তাহলে আসবে প্রফিট আফটার ট্যাক্স। দিয়ে অ্যাড করতে হবে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এন্ড লোন, ইন্টারেস্টটাকে অ্যাড করতে হবে, তাহলে আমার আসবে মেইনটেনেবল ট্রেডিং প্রফিট। এবার ইন্টারেস্টটাকে যে অ্যাড করছি সেটা লজিক এখানে কিছু বলেছে, দু রকম মেথড হবে। আমরা যখন এই ফিউচার মেইনটেনেবল প্রফিটটা বের করব, দু রকম মেথড হবে, একটা লিভারেজ কনসেপ্ট, একটা ট্র্যাডিশনাল কনসেপ্ট, ঠিক আছে? তো লিভারেজ কনসেপ্ট কি বলছে? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বিফোর ট্যাক্স কিন্তু বিফোর ট্যাক্স should be added to find maintainable trading profit। তো বলছে এটাকে অ্যাড করব আমরা ফিউচার মেইনটেনেবল প্রফিট বের করার জন্য, যদি আমাদেরকে লিভারেজ কনসেপ্ট ইউজ করতে বলেছে কোশ্চেনে বলে দেবে, আর যদি না বলে তাহলে ট্র্যাডিশনাল কনসেপ্ট হয়। ট্র্যাডিশনাল কনসেপ্টে কি হয়? নেট ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আফটার ট্যাক্স শুড বি অ্যাডেড, তাহলে আফটার ট্যাক্স অ্যাড করা হতে পারে। তাহলে যদি লিভারেজ কনসেপ্ট হয় তাহলে পিবিটির পরেই অ্যাড হতো, আর যদি ট্র্যাডিশনাল কনসেপ্ট হয় তাহলে প্রফিট আফটার ট্যাক্সের পরে হবে। জাস্ট এইটুকু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো এইখানে যে মেথড এখানে যেভাবে করা আছে সেটা কিন্তু লিভারেজ কনসেপ্টেই করা আছে, যেখানে অ্যাড করা আছে ট্র্যাডিশনাল কনসেপ্টে করা আছে, যেখানে নেট ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আফটার ট্যাক্স শুড বি অ্যাডেড, আফটার ট্যাক্সের পরেই অ্যাড করা আছে, তার মানে এখানে ট্র্যাডিশনাল কনসেপ্টে
এই পুরো জিনিসটা করা আছে। যদি এটাকে লিভারেজ কনসেপ্টে করতে হয় কিছুই না, প্রফিট বিফোর ট্যাক্স এর পরে আগে এটা অ্যাড করে দিয়ে ট্যাক্স পে করতে হবে। এটা আমরা কোশ্চেন করলেই বুঝে যাব। সুপার প্রফিট মেথড, সুপার প্রফিট মেথডে কি ছিল? সুপার প্রফিট মেথডে গুডউইল মানে হয় অ্যানুয়াল সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। এখানে আমাদেরকে সুপার প্রফিটের সাথে নাম্বার অফ ইয়ার পারচেজ অ্যাড করতে হবে। সুপার প্রফিট মানে যদি মনে করো তোমরা, এটা হচ্ছে এক্সট্রা প্রফিট, ঠিক আছে? এক্সট্রা প্রফিট মানে কি? এভারেজ মেইনটেনেবল প্রফিট যেটা আছে মাইনাস নমিনাল প্রফিট বা নরমাল প্রফিটও বলে। মানে সেম সেক্টরে ধরো আমার ইলেকট্রনিক্স এর দোকান, তোমার ইলেকট্রনিক্স এর দোকান, তোমার প্রফিট হচ্ছে মাসে মান্থলি 10,000, আমার হচ্ছে মান্থলি 8,000, ঠিক আছে? তো নমিনাল কোনটা হলো 8,000, ঠিক আছে? নরমালি 8,000 সবাই ইনকাম করে। বা ধরো আমরা এরকম ভাবে বুঝতে পারি কি ইলেকট্রনিক্স এর যে বিজনেস আছে তাতে সাপোজ 30% রিটার্ন হয়, তাতে 30% রিটার্ন হয়, তাহলে 100 রুপিস যদি কেউ লাগায় তাহলে 30% রিটার্ন মানে তার কাছে 30 রুপিস প্রফিট আসা উচিত। কিন্তু কারো যদি 32 আসছে, ঠিক আছে, কারো যদি 32 আসছে তাহলে তার রিটার্ন বেশি হয়ে গেল। তাহলে নমিনাল প্রফিট কতটা? 30, কারণ মার্কেটে ইলেকট্রনিক বিজনেস করলে 30% রিটার্ন আছে। এটা নরমাল, এটা সবাই করবে, দোকান ওপেন করলেই এটা করতে পারে। তবে হ্যাঁ বিজনেসটা অবভিয়াসলি করতে হবে। তাহলে 30, এখানে তোমার ধরো 32 আসছে, তাহলে যে 2 রুপিস এক্সট্রা হলো এটাই আমাদের সুপার প্রফিট, ঠিক আছে? এবার নরমাল প্রফিট অনেক সময় বের করার জন্য আমাদের এটা ইউজ করতে হয়, ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু রেট অফ নরমাল রিটার্ন ডিভাইডেড বাই 100। আমাদের কোশ্চেনে যদি না দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে বের করবো, এটা আমি বলে দেবো কিভাবে হবে। আর ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হয় ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল করে, ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে? এগুলো আমরা কোশ্চেনের সাথে সাথে দেখবো। তারপর এখানে দিয়েছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটালাইজেশন অফ প্রফিট, ঠিক আছে? এই মেথড গুলো আমি এখন আর বলছি না, এক একটা কোশ্চেনের সাথে সাথে আমরা করবো। আচ্ছা, তো এবার আমার কোয়েশ্চেনটাও চলে এসেছে। এবার আমরা একটু কোয়েশ্চেন করি, তাহলে বুঝতে পারবো আমাদের কি ধরনের এখান থেকে কোয়েশ্চেন আসে। ফার্স্ট হচ্ছে 2017 এরটা করাচ্ছে। 2017 এর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। From the following information given below, calculate the value of goodwill by capitalization of average profit method. স্টার্টিং এই বলেছে ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথড, মানে আমাকে এভারেজ প্রফিট নিতে হবে, তার ক্যাপিটালাইজেশন ভ্যালুটা নিতে হবে। এটার মানেটা বলে দিচ্ছি, মানেটা বললে ক্লিয়ার হয়ে যাবে। আমি যে প্রফিটটা আর্ন করেছি কত ক্যাপিটাল লাগিয়ে, যেমন আমি এখানে লিখলাম না, আমি 30 রুপিস প্রফিট আর্ন করেছি, কতটা ক্যাপিটাল লাগিয়ে? 100 রুপিস ক্যাপিটাল লাগিয়ে আমি 30 রুপিস রিটার্ন আর্ন করেছি। তো আমি যদি এই যে 100 লাগিয়ে যে 30 আর্ন করছি সেটাকেই আমরা বলতে পারি কি ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথড। কিন্তু প্রফিটটাকে এভারেজ করতে হবে। আমরা কিভাবে গুডউইল ক্যালকুলেট করব? ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। এবার এখানে একটু মেথডটা দেখাই। ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট, এই দেখো ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথড এখানে এইভাবে করা আছে, ঠিক আছে? আমরা ট্যালি করে নেব। নেক্সট বলেছে ক্যাপিটাল এন্ড লাইবিলিটিজ অফ দ্য কোম্পানি। কোম্পানির ক্যাপিটাল আর লাইবিলিটি বলে দিয়েছে অ্যাজ পার ব্যালেন্স শিট ইনক্লুডস দ্য ফলোইং। বলো শেয়ার হোল্ডার্স ফান্ড এটা কি, লাইবিলিটি না ক্যাপিটাল? বলো। ক্যাপিটাল ম্যাম। ক্যাপিটাল। 7% ডিবেঞ্চার, ডিবেঞ্চার লাইবিলিটি। লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি। আচ্ছা, প্রফিট আফটার চার্জিং 40% ইনকাম ট্যাক্স ফর দ্য 3 ইয়ার্স ওয়্যার। এবার 3 বছরের প্রফিট বলেছে, 13, 14, 14, 15, 15, 16। অ্যামাউন্ট বলে দিয়েছে 1,56,000, 1,84,000, 1,76,000। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট in 2013-14, 13-14 এ কি হয়েছে? the company purchased a machine at 50,000। কোম্পানি একটা মেশিন কিনেছিল 50,000 এ and charged the same against its profit। আর এটাকে প্রফিটের এগেইনস্টে চার্জ করে দিয়েছে, মানে ট্রেডিং বা পিএল এ দেখিয়েছে। কিন্তু কোম্পানি অ্যাকাউন্টসে তো ট্রেডিং পিএল হয় না, স্টেটমেন্ট অফ পিএল হয়, যেখানে সবকিছু একসাথেই থাকে, ঠিক আছে? তো 50,000 টা ভুল করে স্টেটমেন্ট অফ পিএল এ দেখিয়ে দিয়েছে। তাহলে এটা ট্রিটমেন্ট কি করতে হবে? কারণ আমাদেরকে তো এভারেজ মেইনটেনেবল প্রফিটটা বের করতে হবে, সেখানে কিছু রেকটিফাই করতে হলে করতে হবে। তো এই 50,000 টা আমাদেরকে কি করতে হবে? মেশিনটা তো আমি পারচেজে দেখাতে পারি না, মেশিনটা যদি আমি পারচেজে দেখিয়েছি তাহলে আমার প্রফিটটা কি হয়ে গেছে? কমে গেছে। কমে গেছে। তাহলে আমাকে এটা কি করতে হবে? অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে।
and charge the same against its profit, the company charge depreciation at the rate of 20% on WDV of such machinery. Normally company 20% depreciation charge করে, কারণ ফিক্সড অ্যাসেট ডেপ্রিসিয়েশন তো চার্জ করতেই হবে, মেথড WDV না। কিন্তু গন্ডগোলটা এরা তো এটাকে ফিক্সড অ্যাসেটই ট্রিট করেনি, তাহলে ডেপ্রিসিয়েশনটাও দেখায়নি। তাহলে ডেপ্রিসিয়েশন না দেখাবার জন্য প্রফিটে কি ইমপ্যাক্ট হচ্ছে? ডেপ্রিসিয়েশন না দেখাবার জন্য প্রফিটে কি ইমপ্যাক্ট? ম্যাম বেড়ে আছে, প্রফিটটা বেড়ে আছে, কমাতে হবে, ব্যাস এইটা আমাদেরকে রেকটিফাই করতে হবে প্রথম। দ্বিতীয় বলছে সিমিলার কোম্পানিজ আর্ন আফটার ট্যাক্স অপারেটিং প্রফিট 8%, কনসিডার সিম্পল এভারেজ মেথড। আমাদেরকে সিম্পল এভারেজ মেথড ইউজ করতে বলেছে, আর বলেছে এই যে কোম্পানিটা যে বিজনেসটা করে, এরকম বিজনেস যারা করে তারা 8% প্রফিট আর্ন করে থাকে, ঠিক আছে? তো সবার আগে আমরা প্রফিটটাকে ফাইন্ড আউট করি, এভারেজ মেইনটেনেবল প্রফিটটা আমরা বের করি, তারপর দেখছি কি করা হবে। তো এটা আমরা করছি 2017 এর কোশ্চেন। ফার্স্ট আমরা ফাইন্ড আউট করব এভারেজ মেইনটেনেবল প্রফিট, এটাকে আমাদের ঠিক করতে হবে, ভুল হয়ে রয়েছে। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট, এটা হেডিং। আচ্ছা, আমাদের তিনটে ইয়ারের প্রফিট ছিল, 13, 14, 14, 15, 15, 16। দেখো 13, 14, 14, 15, 15, 16। আচ্ছা, এবার প্রফিট গুলো লিখি। 1,56,000, 1,84,000। আচ্ছা, এখানে লিখি প্রফিট। আচ্ছা, কি দেয়া আছে? আফটার ট্যাক্স না বিফোর ট্যাক্স? প্রফিট দেয়া আছে প্রফিট আফটার চার্জিং 40% ইনকাম ট্যাক্স, তার মানে প্রফিট আফটার ট্যাক্স লিখতে হবে আমাদের। প্রফিট আফটার ট্যাক্স যেরকম আছে সেরকমই লিখতে হবে। তো 1,56,000 আছে ফার্স্টটা, তারপরে আছে 1,84,000, তারপর কত আছে? 1,76,000। এটা কেন লিখলাম? কারণ আমাদেরকে প্রফিটটা রেকটিফাই করতে হবে। তাহলে তুমি এটা ভাবতেই পারো শুধু তো এটাতে রেকটিফাই হবে, এগুলো কেন লিখছি? দেখো কেন লিখছি। এরপর আমাদেরকে অ্যাড করতে হবে ট্যাক্স। কেন করতে হবে আমি বলে দিচ্ছি। এই দেখো, আমরা যে এতক্ষণ ধরে যে জিনিসগুলো বুঝলাম কি এভারেজ মেইনটেনেবল প্রফিট, যেটা মেইন এখানে পার্ট থাকে, সেখানেই পাবে। আমাদের কি নিতে হবে? এই যে বলা আছে প্রফিট অ্যাজ পার বুকস, কিন্তু বিফোর ট্যাক্স নিতে হবে। কিন্তু আমাদেরকে তো কোশ্চেনে আফটার ট্যাক্স দিয়েছে, তাহলে বিফোর ট্যাক্স করার জন্য আমাদেরকে কি করতে হবে? ট্যাক্সটা কি করব? আমাদেরকে বলছে অ্যাড করতে হবে, তাহলে আমরা এখানে ট্যাক্সটা অ্যাড করে দেব। আচ্ছা, তাহলে কত অ্যাড করব? কারণ এই যে প্রফিট গুলো নিচে আছে, এগুলো কত পার্সেন্ট ট্যাক্স দেওয়ার পর এসছে? বলছে 40% ট্যাক্স দেওয়ার পর এসছে। তাহলে এটা কত পার্সেন্টের ভ্যালু বলতে পারো? আমার 60%, তাহলে 60%, তাহলে অ্যাড কত করতে হবে? 40%। তাহলে 1,56,000 ডিভাইডেড বাই 60 ইনটু 40 করে করে বলো কত আসছে? 1,56,000 ডিভাইডেড বাই 60 ইনটু 40। পার্সেন্টেজ আর না দিলেও হবে, পার্সেন্ট তো কেটে যাবে। এই বাবা, এসব কি চলবে? ম্যাম 1,04,000 হচ্ছে। 1,04,000, হ্যাঁ ঠিক এসছে, আমার কি সব এলো ওটাতে। আচ্ছা, এটা 1,84,000 করো। ও আচ্ছা, 1,22,667। হ্যাঁ 667, ঠিক এসছে। তারপরেরটা 1,76,000 বাই 60, 1,22,667 আসছে। না 1,17,000 আসছে তো, 1,17,000। তারপরেরটা আলাদা আসছে। ম্যাম 1,17,334। 333 আসছে না? 33.33 আসছে। হ্যাঁ, তাহলে দুটো অ্যাড করলে আমরা পেয়ে যাব প্রফিট বিফোর ট্যাক্স। এবারে ফটাফট অ্যাড করে নি। 0,0,0, 4, 6, 10, 5, 6, 1, 1, 2, 2,60,000। আচ্ছা, এটা কত আসছে? 7, 6, 6, 4, 2, 6, 8, 2, 10, 1, এটা 3,06,667। হ্যাঁ ঠিক এসছে। আচ্ছা, এইটা লাস্ট, এটা করতে হবে 333, 2,93,333।
তাহলে আমাদের যেটা দরকার আমরা সেখানে পৌঁছে গেলাম প্রফিট বিফোর ট্যাক্স। এবার আমাদের যদি কোনো রেকটিফিকেশন থাকে তাহলে করতে হবে। প্রথম আমাদের ভুল ছিল কি আমরা একটা মেশিন কিনেছি আর ওটাকে কি করে দিয়েছি, ওটাকে আমরা প্রফিটে চার্জ করে দিয়েছি। তাহলে কোন ইয়ারে মেশিনটা কিনেছিলাম? 13-14 তাহলে 13-14 এর প্রফিটটা আমার কমে আছে। তাহলে আমি এখানে অ্যাড করব, অ্যাড মেশিনারি purchased in 13-14 wrongly charged to PL। তো 50,000 প্রফিট কমে গেছে, আমি সেটা করে দিলাম, যেটা এই ইয়ারের জন্য অ্যাপ্লিকেবল, আর কোনো ইয়ারের জন্য না। তাহলে এটা এতটা হলো। এখানে কত হচ্ছে তাহলে এটা অ্যাড করলে 3,10,000 মনে হয়, আর এগুলো যা ছিল তাই। এটা 3,10,000 হচ্ছে, তো 3,10,000 হচ্ছে। আচ্ছা, এরপর ডেপ্রিসিয়েশন তো আমরা চার্জ করিনি, তাহলে ডেপ্রিসিয়েশন এবার আমাদেরকে চার্জ করতে হবে। ডেপ্রিসিয়েশন বলছে কত চার্জ করতে হবে? 20%। ডেপ্রিসিয়েশন 20% অন ডব্লিউডিভি, যেটা চার্জ করিনি কারণ আমরা এটাকে মেশিন প্রিপি করিনি। তাহলে বলো প্রথম বছর কত হবে? ডেপ্রিসিয়েশন অ্যাসেটটা হচ্ছে আমার 50,000, 50,000 এর উপর 20% কত হবে? 10,000 হবে। 10,000। আচ্ছা, ডব্লিউডিবি মেথড বলেছে, তাহলে পরের বছর কত হবে? আমি এখানে একটা ওয়ার্কিং করে দেখিয়ে দিচ্ছি। 40,000 ম্যাম। 40,000, এই তো বুঝতে পেরে গেছে। 40,000, তারপরেরটা হবে না 40,000 এর উপর তো 20%, 50,000 এর উপর 10,000 হলো, তাহলে পড়ে থাকছে কত? হ্যাঁ ম্যাম, 40,000। 40,000 এর উপর 20%। হ্যাঁ, কত হবে? 8,000। 8,000। তারপরে তাহলে 40,000 এর উপর 20% করলে 8,000 হলো, তাহলে 40,000 থেকে 8,000 মাইনাস হয়ে যেটা থাকে তার উপর আবার 20%, কারণ প্রত্যেক বছরই তো হবে, সেই জন্য 3টে ইয়ার লেখা। তাহলে বলো কত হবে, আর নাহলে লিখে নাও যদি অসুবিধা হয় বুঝতে। ম্যাম 6,400 হবে। হ্যাঁ, 6,400 ঠিক, কিন্তু এই ওয়ার্কিং নোটটা করে দেখাতে হবে। এখন আমরা মুখে মুখে করে নিলাম 6,400 এটা হবে। আচ্ছা, এরপরে এখানে একেবারেই করে দেবো 6,400, আর কোনো যদি থাকে 6,400 হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের ডেপ্রিসিয়েশনটা আমরা ঠিক করে নেব। এরপর আমাদের কি করতে হবে? আর তো আমাদের কোনো ছিল না, কি বলে, কোনো রেকটিফিকেশন বা কিছু করতে হবে না, কারণ এই দুটোই ছিল, আর কিছু ছিল না। কিন্তু এখানে যদি একবার দেখো আমরা যে করছিলাম, এখানে আমাদের দুটো মেথড বলেছিল। একটা বলেছিল লিভারেজ কনসেপ্ট, আর একটা বলেছিল ট্র্যাডিশনাল কনসেপ্ট। যেখানে আমাদের যদি ব্যালেন্স শিটে ডিবেঞ্চার দেওয়া থাকে তাহলে সেটাকে অ্যাড করতে হবে। লিভারেজ মেথডে করলে আমাদেরকে পিভিটির পরে অ্যাড করতে হবে, আর যদি ট্র্যাডিশনাল কনসেপ্টে করি তাহলে আমরা কি করব, আফটার ট্যাক্সে অ্যাড করব। ঠিক আছে, তো আমাদের কোয়েশ্চেনে যদি কিছু না বলে দেয়া থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা কোন মেথডটা নেব? যদি আমাদের কোয়েশ্চেনে কিছু না বলে দেয়া থাকে তাহলে আমাদেরকে যে সিম্পল এভারেজ নেব। হ্যাঁ, তাহলে আমরা কোনটা নেব বললে? লিভারেজ, তাই তো? সিম্পল ম্যাম, হ্যাঁ সিম্পল এভারেজ। হ্যাঁ, না ওটা তো এভারেজ, হ্যাঁ সিম্পল এভারেজ ওটা আলাদা। এই যে লিভারেজটা যেটা বলছি ওটা তো আমরা প্রফিটটাকে যখন এভারেজ করব তখন। কিন্তু এই যে যদি আমাদের কোয়েশ্চেনে ডিবেঞ্চার থাকে, আমাদের এই কোয়েশ্চেনটাতে ডিবেঞ্চার ছিল না, একটা ছিল শেয়ার হোল্ডার্স হ্যাঁ ফান্ড, একটা ডিবেঞ্চার ছিল। তাহলে এই যে ডিবেঞ্চারের ইন্টারেস্টটা করেছে না, অ্যাড করেছে প্রফিট আফটার ট্যাক্স এর পর। তাহলে এখানে আমি দুটো কনসেপ্ট বলেছিলাম, এই যে দেখো আন্ডার লিভারেজ কনসেপ্ট আর আন্ডার ট্র্যাডিশনাল কনসেপ্ট দুটো কনসেপ্ট হয় যাতে আমরা ইন্টারেস্টটাকে অ্যাড করি। তো লিভারেজ কনসেপ্টে বলছে ইন্টারেস্ট অ্যাড হবে বিফোর ট্যাক্স, আর ট্র্যাডিশনালে আফটার ট্যাক্স, যেটা এখানে আফটার ট্যাক্স মেথডে করা আছে। কিন্তু কোয়েশ্চেনে কিছু না বললে আমরা লিভারেজ মেথড নেব। কি নেব? লিভারেজ মেথড। লিভারেজ মেথড বলছে প্রফিট বিফোর ট্যাক্সেই আমাদেরকে ইন্টারেস্টটা অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা কিন্তু এখনো প্রফিট যেটা বেরিয়েছে সেখান থেকে ট্যাক্স লেস করিনি, আমরা এখানে ইন্টারেস্ট অ্যাড করব। তো একবার এটা মাইনাস করে নিচ্ছি একবার, তাহলে আমাদের চলে আসবে রেকটিফাইড প্রফিট বিফোর ট্যাক্স। এটা চলে আসবে রেকটিফাইড প্রফিট বিফোর ট্যাক্স। কত হচ্ছে? এটা হয়ে যাবে 3 লাখ। তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি হচ্ছে। আর এটা হচ্ছে 667, এটা হয়ে গেল 6, এটা 6। ম্যাম 2,98,667। হ্যাঁ, আর এটা
2,86,933 দেখে নাও তো একবার। না ম্যাম, তাহলে 2,86,933। হ্যাঁ, তবে ওটাই তো লিখেছিলাম। যা 2,86,933 এটা আমার চলে এলো প্রফিট বিফোর ট্যাক্স। সেটা তো আমার কাছে আগেও ছিল, কিন্তু আমি এটাকে কি করলাম, রেকটিফাই করলাম। এবার আমি এখানে অ্যাড করব ডিবেঞ্চার ইন্টারেস্ট যদি আমার কোয়েশ্চেনে থাকে। আচ্ছা, কিন্তু আমি তোমাকে যে এটা শেয়ার করব পিডিএফটা, তখন ওখানে দেখবে ট্যাক্স লেস করার পর করা আছে। ট্যাক্স লেস করার পর মানে ট্র্যাডিশনাল কনসেপ্ট ইউজ করেছে, কিন্তু ট্র্যাডিশনাল কনসেপ্ট শুধু তখনই ইউজ করব যদি কোয়েশ্চেন বলে। এটা নোট ডাউন করে নাও। ট্র্যাডিশনাল কনসেপ্ট, এই যে এটা লেখা আছে ট্র্যাডিশনাল কনসেপ্ট ইউজ তখনই করব যদি কোয়েশ্চেন বলে। আদারওয়াইজ লিভারেজ কনসেপ্ট, আর লিভারেজ কনসেপ্টে কি করতে হবে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বিফোর ট্যাক্স আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে দেখো আমি এখানে ট্যাক্স লেস করিনি, বিফোর ট্যাক্স আমি অ্যাড করছি। এবার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত হবে সেটার জন্য আমাদেরকে কোয়েশ্চেনটা দেখতে হবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বলো 4,50,000 এর উপর 7% কত হবে? ম্যাম 31,500। আচ্ছা, তাহলে সব জায়গায় দিতে হবে 31,500, 31,500, 31,500। এবারে এগুলোকে অ্যাড করো, কত হচ্ছে? এটা তো 331,500, এটা হয়ে যাবে 330,167, চেক করো। আর এটা হয়ে যাবে 318,433। মেইনটেনেবল প্রফিট বিফোর ট্যাক্স, দেখো ঠিক আছে। হ্যাঁ ম্যাম। এবারে ট্যাক্স লেস করে দেবো, লাস্টে ট্যাক্সটা লেস করে দেবো। লেস ট্যাক্স কত করে ছিল, @40%। তাহলে 40% লাগাও প্রথমে। 3,31,500 এর উপর 40% কত হয়? $1,32,600। এবার মাইনাস ইকুয়াল টু করে দাও, তাহলে পেয়ে যাবেন আফটার ট্যাক্সটা কত হবে। ক্যালকুলেটরে মাইনাস ইকুয়াল টু করে দাও। ম্যাম ক্যালকুলেটর আমার খারাপ হয়ে গেছে। যা, তাহলে কিসে করছো কর? অনেক হচ্ছে। অনেক করছো। 1,98,900 আসছে। তাহলে ধীরে ধীরে একটা করে চেক করো কত আসছে। এইটা আসবে 1,32,067। এইটার উপর দেখো 3,30,167 এর উপর 40%। আর এটা 40% করলে 3,18,000, এটা হচ্ছে 1,27,373। চেক করে নিতে পারো একবার। 1,91,060 একবার দেখে নাও ঝটপট করে ঠিক হচ্ছে কিনা। ম্যাম ওই পেজটা একটু দেখবো? ম্যাম ওই নিচে কি লেখা আছে ওটা? কোনটা? ধরো একদম সবার নিচে। মেইনটেনেবল প্রফিট বিফোর ট্যাক্স। মেইনটেনেবল প্রফিট বিফোর ট্যাক্স। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। এগুলো ঠিক এসছে তো? চেক করেছো? ঠিকই আছে, না চেক করলেও হবে, পরে দেখে নিতে পারো। ঠিকই আছে, ঠিক আছে। তাহলে এতদূর বোঝা গেল কি করলাম, আগে এটা বলো। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এরপরে আমাদেরকে কি করতে হবে, এভারেজ করতে হবে। যেটা বলছিলে কি এভারেজ করতে গেলে আমাদেরকে সিম্পল এভারেজ করব, কারণ আমাদের এখানে কি ট্রেন্ড কিছু বোঝা যাচ্ছে। 1,98,900,
98,100, কিন্তু আমাদেরকে বোধহয় বলে দিয়েছে সিম্পল এভারেজ করতে। এই দেখো, কনসিডার সিম্পল এভারেজ প্রফিট, কিন্তু যদি এখানে দেখি তাহলে এখানে কি কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে? ট্রেন্ড কি আছে? না ম্যাম। কেন নেই? 1,98,900, 1,98,100 কমলো তো, 900 কমতে থাকছে, হ্যাঁ কমতে থাকছে। তো তিনটে দিক কমছে। যদি আমাদের কিছু না বলতো তাহলে আমরা এভারেজ, ওয়েটেড এভারেজ করতাম, কিন্তু আমাদের বলেছে সিম্পল এভারেজ করতে, আমরা সিম্পল এভারেজই করব, কারণ কোশ্চেন বলে দিলে ওটাই ফলো করতে হবে। তাহলে এভারেজ প্রফিট করব, তাহলে অ্যাড করো 1,98,900 প্লাস 1,98,100 প্লাস 1,91,060 ডিভাইডেড বাই কত হবে? 3। কত হচ্ছে? টোটাল হচ্ছে 5,88,060। একবার চেক করো। রুপিস 1 লাখ, এগুলো সবই রুপিস। 1,96,020 রুপিস এত পার ইয়ার। ডিভাইডেড বাই 3 করে দেওয়া মানে এক এক বছরে বেরিয়ে গেল। 1,96,020 রুপিস হচ্ছে এভারেজ প্রফিট, ঠিক আছে? এটা আমাদের এভারেজ প্রফিট চলে এলো। এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে গুডউইল বের করতে হবে। কোন মেথড দিয়ে বলেছে গুডউইল বের করতে হবে? আমাদের ক্যাপিটালাইজেশন অফ এভারেজ অপারেটিং প্রফিট। তো এভারেজ অপারেটিং প্রফিট তো বেরিয়ে গেল, এবার আমাকে ক্যাপিটালাইজ করতে হবে। তাহলে আমাকে এটা দেখতে হবে কি আমার এই প্রফিটটা আর্ন করতে গিয়ে আমি কতটা ক্যাপিটাল লাগিয়েছি। তাহলে আমি ক্যাপিটাল কিভাবে ফাইন্ড আউট করব? সেটার জন্য আমার পয়েন্ট হয় ক্যাপিটাল এমপ্লয়েড, মানে এমপ্লয় করা মানে লাগানো। ক্যাপিটাল এমপ্লয়েড অফ কোম্পানি, কোম্পানিটা কত ক্যাপিটাল লাগিয়েছে। কি করে বুঝবো? ক্যাপিটাল কোথায় পাওয়া যায়? ব্যালেন্স শিটে পাওয়া যায়। তো আমাদেরকে কোশ্চেনে ব্যালেন্স শিটের ডেটা দিয়েছে, এই দেখো ক্যাপিটাল। এটা ক্যাপিটাল নিশ্চয়ই নয়, বাট এটাও তো আমার সোর্স অফ ফান্ড। এটা আমার লোন ক্যাপিটাল একটা, একটা আমার ওন ক্যাপিটাল। 7% ডিবেঞ্চার, এটা আমার ক্যাপিটাল, বাট এটাকে বলা হয় লোন, লোন ক্যাপিটাল। লোন নিয়ে যে ক্যাপিটাল তৈরি করা হয়েছে এটা বলা হয় শেয়ার হোল্ডার্স ফান্ড, মানে ইকুইটি শেয়ার যদি হয় তাহলে ওন নিজস্ব, কিন্তু দুটোই তো ক্যাপিটাল। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমরা নেব আমাদের ক্যাপিটাল কত হবে ওটা আমরা ক্যালকুলেট করব। তো ক্যাপিটাল হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড 12,50,000, অ্যাড করব 7% ডিবেঞ্চার্স, যেটা হচ্ছে 4,50,000। আর এখানে একটা জিনিস অ্যাড হবে, মেশিনারির ভ্যালুটা কেন হচ্ছে ওটা বুঝিয়ে দিচ্ছি। মেশিনারি wrongly charged to PF, হ্যাঁ ওটার ভ্যালুটা পেড করতে হবে। শোনো, মেশিনটা কেন অ্যাড হচ্ছে আগে ওটা বোঝাই, তারপর বলবো কতটা ভ্যালু অ্যাড হবে। মেশিনটা এই কারণে অ্যাড হবে কারণ আমরা জানি একটা ব্যালেন্স শিট যদি আমরা তৈরি করি তাহলে তার কোন দুটো দিক হয়? ব্যালেন্স শিট যদি আমরা তৈরি করি তাহলে ব্যালেন্স শিটের দুটো সাইড হয়, একটা হচ্ছে লাইবিলিটি, একটা হচ্ছে অ্যাসেট। তো টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লাইবিলিটি হয়, টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লাইবিলিটি। এবারে ধরো আমার যদি অ্যাসেট সাইডে 50,000 আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, তার জন্য আমার ব্যালেন্স শিটের যে টোটালটা দেখাচ্ছিল সেটা 50,000 এ কম দেখাচ্ছিল। সাপোজ আমার ব্যালেন্স শিটের টোটাল ছিল 1 লাখ, আমি 50,000 অ্যাসেটটা দেখাবার আগে আমার 1 লাখ দেখাচ্ছিল, কিন্তু যেই আমি অ্যাসেট সাইডে 50,000 দিলাম অমনি আমার এদিকেও কোনো না কোনো ভাবে 50,000 বেড়ে যাবে, আমার লাইবিলিটি সাইডটাও তো 50,000 ইনক্রিজ করবে। আমি যদি অ্যাসেট দিক আমার বাড়ে তাহলে এই দিকটা আমার বাড়বে। কেন আমি বলছি, আমি যখন অ্যাসেটটা পারচেজ করেছি তখন আমার কি হয়েছে, আমি যখন অ্যাসেটটা, কারণ দেখো লাইবিলিটি যেটা ক্রিয়েট হয় ওটা অ্যাসেটের জন্য হয়, আবার অ্যাসেট যেটা ক্রিয়েট হয় ওটার জন্য কিন্তু লাইবিলিটি ক্রিয়েট হয়। কারণ আমি যদি শেয়ার ইস্যু করি তাহলে আমার একই সাথে লাইবিলিটি জেনারেট হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তাহলে ব্যাংকে একটা অ্যামাউন্ট আসছে, আবার ওই অ্যামাউন্টটাই কিন্তু ইকুইটি শেয়ার ক্যাপিটালে চলে যাচ্ছে, ঠিক আছে? সিমিলারলি আমাদেরকে এটা বুঝতে হবে কি আমাদের যদি কোনো কারণে অ্যাসেট সাইড রং হয়েছে তাহলে আমার কিন্তু এমনিতে ব্যালেন্স শিটটা ট্যালি হয়নি, ঠিক আছে? আমার ব্যালেন্স শিটটা নিশ্চয়ই ট্যালি হয়নি। আমার সেক্ষেত্রে কি হয়েছে, আমার একটু বলাটা ভুল হলো, আমার এদিকে যদি 1,50,000 শো করছিল, এখানে আমার কত শো করছিল? 1 লাখ
1 লাখ শো করছিল। তাহলে সিম্পল ব্যাপার কি আমি যদি এদিকে অ্যাড করি অ্যাসেট সাইডে যদি আমি 50,000 অ্যাড করি তাহলে সেটার ইমপ্যাক্ট কিন্তু আমার লাইবিলিটি সাইডেও আসবে, সেটার ইমপ্যাক্ট আমার লাইবিলিটি সাইডেও আসবে। আমাকে লাইবিলিটি সাইডেও 50,000 অ্যাড করতে হবে কারণ টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লাইবিলিটি। তো আমার যদি ব্যালেন্স শিটে আমি যদি ভুল করেছি অ্যাসেট সাইডটা তাহলে সিমিলারলি আমার লাইবিলিটি সাইডটাও ভুল হয়েছে, তাহলে সেটাও আমাকে কি করতে হবে অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে অ্যাড করব কিন্তু মেশিনের ভ্যালু অ্যাড করব। তো মেশিনের ভ্যালুটা কত এখন কত, মেশিনটা তো 13-14 তে কেনা হয়েছে, মেশিনটা কেনা হয়েছে কবে 13-14 তে। আমি এখন ভ্যালুয়েশনটা করছি কত সালে 15-16 তে। আমি এখন ভ্যালুয়েশনটা যে করছি সেটা আমি করছি 15-16 তে। এই যে ক্যাপিটাল এমপ্লয়েডটা যে বের করছি অফ কোম্পানি অন 31st of March 2016 এর বের করছি, তাহলে সেই সময় অ্যাসেটটার ভ্যালু কত সেটা তুমি ওই যে মাইনাস করে করে এসেছিলে না ওটা করে দেখো। 50,000 মাইনাস 10,000 যেটা আসবে মাইনাস 8,000 যেটা আসবে মাইনাস 6,400, তাহলে অ্যাসেটের ভ্যালুটা পাবে কত হচ্ছে। কোন 25,600 হবে। হ্যাঁ 25,600। এবার এগুলো সব আমরা অ্যাড করব, তাহলে 12 লাখ আর এখানে হলো 4 লাখ 50, 16 আর 17 লাখ, 17 লাখ আর এখানে হচ্ছে এটা, তাহলে 17 লাখ 25,600 এটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড, মানে যেদিন ক্লোজ হচ্ছে সেদিন ক্যাপিটাল এতটা দেখাচ্ছে। তার মানে এই পুরো ক্যাপিটালটা লাগিয়ে কোম্পানিটা এই প্রফিটটা করেছে, এই ক্যাপিটালটা লাগিয়ে কোম্পানি ওই প্রফিটটা করেছে, তাহলে আমাদেরকে গুডউইলটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা গুডউইলটা ফাইন্ড আউট করে নেব ক্যাপিটাল এমপ্লয়েড মেথড। এবার আমি লিখছি ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন করব, ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথড। আচ্ছা কিভাবে করব ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথড? প্রথমে আমি ক্যাপিটালাইজ করব, ক্যাপিটালাইজ কিসে করতে হবে প্রফিটের, তাহলে ক্যাপিটালাইজেশন অফ প্রফিট মানে ওই প্রফিটের ক্যাপিটাল ভ্যালু কত, তাহলে কত প্রফিট আর্ন করেছি 1,96,020, 1,96,020 প্রফিট আর্ন করেছে, কতটা ক্যাপিটাল লাগিয়ে। আচ্ছা রিটার্নটা আগে দেখে নি, এখানে রিটার্ন বলেছে আগে তো আমাকে ওটা ওই হিসেবে করতে হবে। আচ্ছা এই দেখো কতটা রিটার্ন করে, নরমালি এইসব কোম্পানিদের রিটার্ন হচ্ছে মার্কেটে 8%, ঠিক আছে, আফটার ট্যাক্স বলে দিয়েছে, তাহলে ঠিক আছে আমরাও তো আফটার ট্যাক্স প্রফিটই বের করেছি, 8% বলে দিয়েছে, তাহলে এর মানে হলো যদি 100 টাকা লাগায় তাহলে 8 টাকা প্রফিট হবে যে কোনো মানুষের। তাহলে কেউ যদি এইটা প্রফিট আর্ন করে তাহলে আমাকে একটু উল্টো লিখতে হয়, এটাকে আমাকে লিখতে হবে কি 8 রুপিস প্রফিট ইফ ক্যাপিটাল 100, যদি 1 রুপিস প্রফিট আর্ন করতে হয় তাহলে ক্যাপিটাল এটা ইউজ করতে হবে, তাহলে 1,96,020 রুপিস প্রফিট আর্ন করার জন্য কতটা ক্যাপিটাল লাগবে সেটাই হচ্ছে ক্যাপিটালাইজেশন করছি এভারেজ প্রফিটের ক্যাপিটাল ভ্যালু বের করছি মার্কেটের রিটার্নের উপর বেস করে, মার্কেটের রিটার্ন 8%, তো 8 রুপিসের জন্য 100 রুপিস লাগাতে হয়, তাহলে 1,96,020 এর জন্য কত ক্যাপিটাল লাগাতে হবে সেটা আমরা ফাইন্ড আউট করব, তাহলে ইনটু 100 24 মানে 24,50,250, তাহলে আমাদেরকে এতটা ক্যাপিটাল লাগানো উচিত, ঠিক আছে। এবার আমরা এটাকে কি করলাম, এটাকেই বলে প্রফিটের ক্যাপিটালাইজ করা, মানে প্রফিটের ক্যাপিটাল ভ্যালু বের করে নিলাম মার্কেটের সাথে দেখে। কিন্তু এই লোকটা কত ক্যাপিটাল লাগিয়েছে 17,25,600, বাট অ্যাকচুয়ালি কত লাগিয়েছে এই লোকটা 17,25,600, এটা কিন্তু এই বিজনেসটা লাগিয়েছে, তাহলে এটা লিখবো লেস অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাকচুয়ালি এ এতটা ক্যাপিটাল লাগিয়েছে, তাহলে এই প্রফিটটা আর্ন করেছে যেখানে অন্যান্য লোককে এটা লাগাতে হবে ও এতটা লাগিয়ে করে দিয়েছে, তাহলে কতটা কম লাগিয়েছে
মাইনাস করো, এটা নাকি এটাই আসছে। তাহলে ওর কম লাগিয়েও বেশি প্রফিট কি করে আসছে? কম লাগিয়েও বেশি প্রফিট কি করে আসছে? কারণ ওর বিজনেসে কি আছে? গুডউইল। এটাই তো গুডউইল হয়ে গেল। আমাকে মানে এটার ব্যাপারটা এরকম হয়ে গেল কি আমরা যদি এই বিজনেসটা করি তাহলে আমাদের এতটা প্রফিট লাগাতে গেলে এতটা ক্যাপিটাল লাগাতে হবে, সেখানে ওর মাত্র 17,25,600 লাখে সেম প্রফিট আর্ন করছে। তার মানে ওর কতটা গুডউইল জেনারেট আছে? ওর গুডউইল অতটাই আছে যতটা টাকা আমরা এক্সট্রা লাগাচ্ছি সেটাও না লাগিয়ে পাচ্ছে, তার মানে অতটা ওর গুডউইল আছে, ওই গুডউইলের জন্যই হচ্ছে। এবারে এখানে আমি মেথডটা দেখিয়ে দিচ্ছি, যখন নোটটা পড়বে তাহলে বুঝতে পারবে, কারণ নোটটা আগে বলে দিলে কিছু মাথায় ঢুকতো না। এই যে ক্যাপিটালাইজেশন অফ প্রফিট দু রকম হয়, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিটও হয়, ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট হয়। আমরা এভারেজ প্রফিটটা করলাম, কিভাবে হবে? ক্যাপিটালাইজড ভ্যালু অফ এভারেজ প্রফিট, এভারেজ ট্রেডিং প্রফিট ডিভাইডেড বাই নরমাল রিটার্ন ইনটু 100। এই যে 100 আর 8 নরমাল রিটার্ন এভারেজ প্রফিট, তাহলে ক্যাপিটাল পাবো, লেস করতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড, এটাকে অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড লিখে দেবে, অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড এইটা। তাহলে যদি পজিটিভ আসে গুডউইল, পজিটিভ এলেই অবশ্যই গুডউইল হবে। এ যদি এ ধরো 25 লাখ লাগিয়ে প্রফিট আর্ন করেছে তাহলে গুডউইল কোথায়? তাহলে গুডউইল নেই, ব্যাডউইল আছে, নরমালের থেকেও কম হচ্ছে, তার মানে নিশ্চয়ই এর ব্যাডউইল মানে কি ভালো কাজ করতে পারছে, ঠিক আছে। তো এখানে এর গুডউইল হয়ে গেল এতটা, কারণ যেটা অন্য লোককে টাকা দিয়ে করতে হয় সেটা এই নিজের পুরনো পাস্ট এফর্টটার ফল আজকে পাচ্ছে। বলে না, ধরো কেউ পরীক্ষার সময় অনেক বেশি প্রিপেয়ার করতে হচ্ছে তাকে, কারণ সে পাস্টে পড়াশোনা করেনি, কিন্তু যে পাস্টে পড়ে নিয়েছে তাকে এখন কম মেহনত করতে হবে, ঠিক আছে। সেরকমই জিনিসের বেনিফিট পাবে, তাহলে তার তখনের এফর্টটা তার আজকে গুডউইলের কাজ করবে, ঠিক সেই রকম এখানে সেটা হবে। যাই হোক, এটা হলো আমাদের ক্যাপিটালাইজেশন। 17,25,600 এটা কোথায় আছে? 17,25,600 এটা তো বের করলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এটা তো বের করতে হবে না ক্যাপিটাল। তাহলে একটা কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10 না, সরি 2017 ছিল। আচ্ছা, এবার হচ্ছে 2016। 2016 এ কি দিয়েছে দেখি, from the following particular of a company ascertain the value of goodwill under the following methods। আচ্ছা, তিনটে মেথডে করতে বলেছে। First, 3 years purchase of super profit method, second capitalization method, third annuity of super profit method when present value of an annuity won for 3 years at 10% interest is 2.49। আচ্ছা, তিনটে মেথড বলেছে। ফার্স্ট কি কি অ্যাডিশনাল ইনফরমেশন, ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস, এটা বলেই দিয়েছে যে কতটা ক্যাপিটাল লাগিয়েছে এরা বিজনেসে, 14 লাখ। নেক্সট বলেছে নেট ট্রেডিং প্রফিট অফ দ্য ফার্ম ফর পাস্ট 3 ইয়ার্স, পাস্ট 3 ইয়ার্স এর ট্রেডিং প্রফিট বলে দিয়েছে। মার্কেট রেট অফ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 8%, মার্কেটে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট চলছে, মানে আমরা যদি কোনো টাকা লাগাই 100 রুপিস, তাতে 8 রুপিস এর রিটার্ন পাবো। আর রেট অফ রিস্ক রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টেড ইন বিজনেস ইজ 2%, মানে বিজনেসে তো একটা রিস্ক থাকে, সেই জন্য সবাই বিজনেস করতে চায় না, সবাই চাকরি করতে চায়, তাদের রিস্কটা থাকে না, নিজের টাকা ডোবার চান্স থাকে না, বাট বিজনেস করলে টাকা ডোবার চান্স আছে, দ্যাট ইজ দ্য রিস্ক। এবারে আমরা যদি রিস্ক নিই তাহলে আমাদের রিটার্নও বেশি হবে। নরমালি আমি 1 লাখ টাকা বিজনেসে লাগাচ্ছি, তুমি 1 লাখ টাকা ব্যাংকে রাখছো, তুমি 8% রিটার্ন পাচ্ছ, কারণ মার্কেটে ইনভেস্টমেন্টের উপর রিটার্ন চলছে 8%। আমি ওই টাকাটা যদি বিজনেসে লাগাই তাহলে আমি কত রিটার্ন পাবো? আমি 8% তো পাবোই, যদি আমার 8% রিটার্ন চলছে, প্লাস আমি 2%ও পাবো, কারণ আমি রিস্ক নিয়েছি। যদি আমি পাই তাহলে আমার 10% পাবো, না পেলে আমার সবই লুটে যেতে পারে, কিন্তু তুমি 8% পেয়ে যাবে। এটাকে বলে মার্কেট রেট অফ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। 8% মার্কেটে রেট অফ ইনভেস্টমেন্ট চলছে এই ধরনের বিজনেসে, বাট আমাকে ব্যাংকও যদি 8% দেয় ফর এক্সাম্পল, তাহলে যে ব্যাংকে রাখবে সে 8%ই পাবে, কিন্তু যে বিজনেসে লাগাবে সে 8 + 2 10% পাবে। The profit included non-recurring profit on average basis of 2000, out of which it was considered that even non-recurring profit had a tendency to be recurring at an average rate of 1200 per year। এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, প্রফিটে আমাদেরকে করতে হবে, বলছে প্রফিটে ইনক্লুড আছে একটা নন রেকারিং প্রফিট অন এভারেজ অফ 2000।
বলছে একটা নন রেকারিং প্রফিট আছে, মানে যে প্রফিটটা বারবার হবে না, কোনো কারণে একবার হয়ে গেছে, বাট সেটাকেও এরা বিজনেসে অ্যাজ এ প্রফিট দেখিয়ে দিয়েছে, যেটা কিন্তু ঠিক নয়। যদি দেখিয়েছে তাহলে সেটা আমাদেরকে কি করতে হবে? এলিমিনেট করতে হবে, লেস করতে হবে। লেস করতে হবে। তারপরে বলছে কিন্তু একটা এমন নন রেকারিং প্রফিট আছে যেটা আবার রেকারিং হয়ে যেতে পারে, মানে যেটা বিজনেসেরই একটা এক্সপেন্স হয়ে যেতে পারে 1200, প্রত্যেক বছরের এটা একটা খরচা হয়ে যেতে পারে, যেটা এখন পর্যন্ত নন রেকারিং ছিল বাট ফিউচারে কিন্তু রেকারিং হয়ে যাবে। সান্ড্রি অ্যাসেট অফ দ্য কোম্পানি বলেছে 15 লাখ, কারেন্ট লায়াবিলিটি 60,000। ইগনোর ট্যাক্সেশন, ট্যাক্সের এখানে কিছু অ্যাপ্লিকেশন করতে বলেনি, ঠিক আছে। আচ্ছা, ট্যাক্সের এখানে আমাদের কোনো অ্যাপ্লিকেশন করতে বলেনি, এবার আমাদেরকে এক একটা মেথডে করতে হবে। ফার্স্ট মেথড হচ্ছে আমাদের কি বলেছে, 3 ইয়ার্স পারচেজ অফ সুপার প্রফিট মেথড, তাহলে আমাদেরকে সুপার প্রফিটটা বের করতে হবে। আচ্ছা, তাহলে সুপার প্রফিট মেথড আমরা করি। তো এটা হচ্ছে 2016 এর কোশ্চেন নাকি? হ্যাঁ, 2016। আচ্ছা, সুপার প্রফিট মেথড। তাহলে ফার্স্টে আমরা লিখবো, প্রফিটটাকে আগে ঠিক করি, কত কত ছিল। 2,15,200, 1,81,400, 2,25,000। আচ্ছা, এখানে আমাদেরকে 2,000টা আমাদেরকে কি করতে হবে, সব জায়গা থেকে লেস করতে হবে। তাহলে আমি এখানে আগে লিখে নিই কোন কোন ইয়ার জন্য। এটা হচ্ছে 3 ইয়ার্স, কিছু বলেনি, তাহলে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড আমি এরকম ভাবে লিখলাম, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। আচ্ছা, প্রফিট এটা কি আছে, বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স? প্রফিট, আচ্ছা ট্যাক্সেশন তো এখানে ইগনোর আছে, তাহলে প্রফিট লিখলেই হবে। প্রফিট 2,15,200, 1,81,400 আর 2,25,000 প্রফিট। এখানে ট্যাক্সের কোনো ব্যাপার নেই। 2,000 বলছে একটা প্রফিট, কিন্তু নন রেকারিং প্রফিট, তাহলে আমাকে কি করতে হবে, লেস করতে হবে। লেস করব নন রেকারিং প্রফিট, এটা বারবার হবেই না, একবার হয়ে গেছে, এটা প্রফিটের সাইন। নন রেকারিং প্রফিট কত মাইনাস করতে হবে, 2,000। আচ্ছা, এবার একটা বলছে নন রেকারিং এক্সপেন্স আছে কিন্তু ফিউচারে ওটা রেকারিং হয়ে যাবে, তার মানে ওটা আমার খরচা হবে। তাহলে খরচা হলে আমাকে কি করতে হবে, লেস করতে হবে। লেস নন রেকারিং এক্সপেন্স, এখন তো নন রেকারিং, তাহলে কিন্তু আমার অ্যাড হওয়া উচিত ছিল, বাট টার্ন টু রেকারিং, রেকারিং হয়ে যাবে ইন ফিউচার। যেটা আমরা দেখেছিলাম না, ফিউচারের কোনো এক্সপেন্স হলে ওটা আমাকে অ্যাড করতে হবে, মানে ফিউচারের কোনো ট্রিটমেন্ট থাকলে সেটা আমাকে নিতে হবে এখানে। তো ফিউচারে এটা আমার এক্সপেন্স হয়ে যাবে কত, 1,200। আচ্ছা, এটা আমার কি ছিল, নন রেকারিং প্রফিট। আচ্ছা, নন রেকারিং প্রফিট ছিল। তাহলে কত হচ্ছে একটু বলো। 3,200 মাইনাস হবে, মাইনাস 3,200, 2,12,000, 2,11,000, 11,800 হচ্ছে তো। 2,12,000 তো না, 2,11,800। 2,11,000, এটা তো 2,000 আর 1,200, 3,200 তো। 2,12,000ই হওয়ার কথা, দেখা 2,12,000। 181400 মাইনাস 3,200, 178,200, আর এইটা 2,25,000, 2,25,000 মাইনাস 3,200, তাহলে 2,21,800। 2,21,800। এবার এটার এভারেজ করে দিই, আর তো কিছু নেই। এভারেজ মেইনটেনেবল প্রফিট, এভারেজ প্রফিট। এবার এখানে তো কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না, তাহলে আমরা সিম্পল এভারেজ করব। তাহলে এই তিনটে অ্যাড ডিভাইডেড বাই 3 কত হচ্ছে দেখো, 2 লাখ এটা প্লাস 178,200 প্লাস 212,000, 6,12,000। এটা কি ভুল হলো কিছু, 212,000, 178,200, 6,12,000 হচ্ছে।
6,12,000, হ্যাঁ 6,12,000 ডিভাইডেড বাই 3 একেবারেই করে নিচ্ছি, 2,04,000, 2,04,000। আচ্ছা কিছু তো ভুল হয়ে গেল, এটা তো 2,06,400 বলছে, দেখি কি ভুল হলো। ঠিক লিখেছে 2,15,200, 1,81,400, 2,25,000, কারেক্ট। এখানে বলেছে the profit included non-recurring profit on average basis of 2,000, out of which it was considered that even non-recurring profit, আচ্ছা non-recurring profit বলেছে, expenses কোন আনতে খেয়াল করুন, non-recurring profit had a tendency to be recurring, দুটোই প্রফিট আছে, তাহলে non-recurring এটাও তো প্রফিট, এটা non-recurring প্রফিট। তো একটা বলেছে আমার নন রেকারিং প্রফিট 2000, যেটা আমি লেস করব, যেটা আমার প্রফিটটাকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু একটা প্রফিট যেটা আমার এখন তো নন রেকারিং কিন্তু ফিউচারে রেকারিং হয়ে যাবে, তাহলে আমার প্রফিটটাকে বাড়াবে, তাহলে আমার তো অ্যাড করা উচিত। মানে বোঝো আরেকবার, নন রেকারিং একটা ক্লিয়ারলি বলে দিয়েছে, একটা নন রেকারিং প্রফিট মানে আমি 2,000 টাকাটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি, এটা আমার প্রত্যেকবার হবে না, তাহলে আমার প্রফিট এগুলো ঢুকে আছে, আমি মাইনাস করে দেবো। কিন্তু 1,200 টাকার একটা আমার নন রেকারিং প্রফিট এখন ছিল, কিন্তু আমি যখন এটা তৈরি করছি মানে এটা কিন্তু ফিউচারে রেকারিং হয়ে যাবে, তাহলে ফিউচারে যদি কোনো খরচা বা ইনকাম হয়, এই যে এখানে আমার নোটে ছিল, যদি একবার মনে পড়ছে দেখবে, এখানে ফিউচারে যদি কোনো ইনকাম বা এক্সপেন্সেস হয় সেটা ট্রিট করতে হবে, এই যে ফিউচার মেইনটেনেবল এক্সপেন্সেস বা ইনকাম, এখানে শুধু এক্সপেন্স দিয়েছে, ইনকাম হলে ইনকামটাও নেব, তাহলে ফিউচার মেইনটেনেবল আমার এটা কি হয়ে গেল, ইনকাম হয়ে গেল, তাহলে ইনকাম হলে তো আমার প্রফিটটাকে ইনক্রিজ করবে, আমি মাইনাস করে দিয়েছি, প্রফিটটাকে ইনক্রিজ করবে, তাহলে প্লাস 1,200 হবে না, প্লাস 1,200 হবে, তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো আরেকবার করতে হবে। আমি বলে দিচ্ছি কত অ্যাড করলে বুঝতে পারে, প্রত্যেকটাতে কত করতে হবে, প্রত্যেকটাতে আমার হয়ে যাবে -800 করতে হবে, -800 করতে হবে, 2,15,200 -800, 2,000 -1,200 করলে 2,14,400, হ্যাঁ 2,14,000, 1,80,600, 1,80,600, 2,24,200 হবে। 24,200, এবারে এই সব অ্যাড করে ডিভাইডেড বাই 3 করো। ম্যাম 2,06,400 হবে। 2 লাখ, হ্যাঁ এবার ঠিক হয়েছে, 2,06,400, অ্যাকচুয়ালি ওটা ছিল আমি এক্সপেন্স ধরে নিয়েছি আর লিখেছি ওইভাবে, ওই জন্য ভুলেছে। আচ্ছা সিম্পল এভারেজ প্রফিট আমাদের ফাইন্ড আউট হয়ে গেল। ফার্স্ট আমাদের কি করতে বলেছিল, 3 ইয়ার্স পারচেজ অফ সুপার প্রফিট মেথডে করতে হবে, তাহলে আমাদের সিম্পল এভারেজ প্রফিট মানে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিটটা চলে এলো। এবার আমাদের বের করতে হবে সুপার প্রফিট। সুপার প্রফিটের জন্য আমাদেরকে নরমাল প্রফিটটা জানতে হবে, নরমাল এই বিজনেস কেউ করলে তার কত প্রফিট হতে পারে, তাহলে নরমাল প্রফিট কত হবে, নরমাল প্রফিট মানে হচ্ছে যতটা ক্যাপিটাল লাগিয়েছে তার উপর কত পার্সেন্ট লাগাবো, 10%, কারণ মার্কেটে রিটার্ন 10%, তাহলে 14 লাখ যদি কেউ ক্যাপিটাল লাগায় তাহলে সে কত রিটার্ন পাবে, কেন 10%, আমি বললাম যে কেউ বিজনেস করলে সে দুটো রিটার্ন পাবে, একটা তো 8% ইনভেস্টমেন্ট করছে সেই কারণে, আর একটা রিস্ক নিচ্ছে, তাহলে 8 + 2 টোটাল 10% সে আর্ন করবে যদি সে বিজনেস করে, তাহলে 14 লাখের উপর 10% কত হয়, 1,40,000 ম্যাম। 1,40,000, তাহলে 14 লাখ লাগালে 1,40,000 যে কেউ পাবে, কিন্তু এ কত পেয়েছে, 2,06,400, এই বিজনেসম্যানটা পেয়েছে 2,06,400, তাহলে সুপার প্রফিট এক্সট্রা প্রফিট কত হবে, সুপার প্রফিটের ফর্মুলা হয় এভারেজ মেইনটেনেবল প্রফিট, যেটা স্পেশালি কোন একটা বিজনেসের জন্য বলছে, মাইনাস নরমাল প্রফিট, নরমাল বা নমিনাল প্রফিট যা বলতে পারো, তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট হচ্ছে 2,06,400 আর নরমাল প্রফিট 1,40,000, কারণ 14 লাখ লাগিয়ে এটা রোজগার করেছে, কিন্তু 14 লাখ লাগিয়ে এটা রোজগার করার কথা, তাহলে এক্সট্রা যেটা হচ্ছে সেটাই সুপার প্রফিট, এক্সট্রা কত হচ্ছে 66,400 এটা হচ্ছে, তাহলে আমাদের গুডউইলটা কত হবে, গুডউইল হয়ে যাবে
আন্ডার দিস মেথড, প্রথম যে মেথডটা সেটাতে সেটা হচ্ছে আমাদের সুপার প্রফিট 3 ইয়ার্স পারচেজ অফ সুপার প্রফিট বলেছে। তাহলে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ, এইসব 12 এ অনেক করেছো তোমরা। 66,400 ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ 3 বছর কত হয়? কত হচ্ছে সেটাই হবে 1,99,200 রুপিস। 1,99,200 এটা হয়ে গেল গুডউইল। এটা হচ্ছে সুপার প্রফিট মেথড, ঠিক আছে? তাহলে সুপার প্রফিট মেথডটাও জানা হলো, কিন্তু সুপার প্রফিট মানে আমাকে দেখতে হবে এক্সট্রা কত প্রফিট আর্ন হচ্ছে আর এটা কত বছরের জন্য করব। যদি নাম্বার অফ ইয়ার পারচেজ বেসিসে দেয় তাহলে নাম্বার অফ ইয়ার পারচেজ ইনটু করলেই পেয়ে যাবো। এরপর হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড, যেটা একটু আগে করেছিলাম। তো ওখানে আমরা করেছিলাম ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। এখানে আমরা কি করব? ক্যাপিটালাইজেশন অফ দুটোই করা যায়, এভারেজ প্রফিটও করা যায়, সুপার প্রফিটও করা যায়। কিন্তু যদি আমাদের কোশ্চেনে সুপার প্রফিট দেয়া আছে তাহলে আমরা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট করব। কেন বললাম কথাটা? দুটোতেই সেম আনসার আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। কারণ এই যে যখন মেথডটা লেখা ছিল আমি দেখাচ্ছিলাম একটু আগে, তখন দেখতে পারো ক্যাপিটালাইজেশন দু রকম হয়। এই যে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট, দুটোতেই কিন্তু সেম অ্যানসার আসবে। আমি দেখাচ্ছি। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট করছি মানে সুপার প্রফিটের ক্যাপিটাল ভ্যালুটা বের করব। তো সুপার প্রফিট কত? 1,99,200। তাহলে গুডউইল কত হবে? এই দেখো, গুডউইল ইকুয়াল টু, এই যে এখানে মেথডটাতেই লেখা আছে, গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট ডিভাইডেড বাই রেট অফ নরমাল রিটার্ন, যেটা হচ্ছে 10 ইনটু 100। এটার মানে হচ্ছে সেম ওটাই, কি 10 টাকা প্রফিট আর্ন করতে গেলে 100 রুপিস ক্যাপিটাল লাগাতে হবে। তাহলে 1,99,200 যদি আমাদেরকে প্রফিট আর্ন করতে হয় তাহলে আমাদেরকে কত ক্যাপিটাল লাগাতে হবে? তাহলে কত ক্যাপিটাল হচ্ছে? 1,99,200 এটা হচ্ছে 19,92,000। এটা হলো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। কিন্তু যদি কেউ ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিটও করে তাহলেও তার সেম আনসার আসবে। কিভাবে? তাহলে আমি দেখাচ্ছি। এখানে এভারেজ প্রফিটের আগে ক্যাপিটালাইজেশন ভ্যালু বের করব। এভারেজ প্রফিট কত এসেছে? 2,06,400। এর ক্যাপিটাল ভ্যালু বের করব। 2,06,400 ইনটু 100 ডিভাইডেড বাই 10, এর ক্যাপিটাল ভ্যালু হয়ে গেল 206400। 206400 না আরেকটা জিরো হবে, 20,64,000। ঠিক আছে? এটা হচ্ছে এভারেজ প্রফিটের ক্যাপিটাল ভ্যালু, মানে 20,64,000 লাগালে 10% হিসেবে 2,06,004% পাওয়া যাবে। কিন্তু এ কত ক্যাপিটাল লাগিয়েছে? 14 কত লাগিয়েছে? 14 লাখ। ঠিক আছে? অ্যাকচুয়াল ক্যাপিটাল 14 লাখ, মাইনাস করে দাও 14 লাখ, দেখো কত আনসার আসছে। কত আসছে দেখো। ম্যাম 6,64,000। 6,64,000। আচ্ছা 6,64,000 চলে এলো। ক্যাপিটাল এমপ্লয়েড, গুডউইল, ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট। তো এভারেজ প্রফিটটা দেখি ঠিক আছে তো 2,06,400। এক মিনিট, হ্যাঁ 2,06,400। আমার আছে এখানে কি ভুল লিখেছি? 2,06,400 না এইটা ভুল করেছি, আমরা চেক করি। 199 এইটা ভুল করেছি। সুপার প্রফিটটা আমার মাইনাস ভুল হয়েছে। ও আমি এটা লিখে দিয়েছি গুডউইলটা, বললে না ওই জন্য ভুল হয়েছে। এখানটাই তো ভুল হয়ে গেছে, আমায় তো লিখতে হতো সুপার প্রফিটটা না। সুপার প্রফিট 66,400। তাহলে এখানে কত হবে? 66040 আর একটা জিরো। বুঝিয়ে দিচ্ছি, দুটোই কম্পেয়ার করে দেখো, দুটোতেই সেম অ্যান্সার এলো। এবার বোঝো ব্যাপারটা কি হলো, দুটোতেই সেম আনসার আসবে। তো আমরা প্রথমে যে মেথডটা করেছিলাম সেটাই একবার বোঝাই, কি এভারেজ প্রফিটের আমি ক্যাপিটাল ভ্যালু বের করলাম। তাহলে 2,06,400 প্রফিট আর্ন করতে গেলে মার্কেটে যে কোনো লোকে 20,64,000 ক্যাপিটাল লাগাতে হবে, যেখানে এই অর্গানাইজেশনটা 14 লাখ লাগিয়ে পেয়ে গেছে। তাহলে যতটা কম লাগিয়েছে সেটাই তার গুডউইল। এটা আবার সুপার প্রফিট মেথডে করলে কোনো মাইনাস করতে হলো না। কেন? কারণ আমি তো আগেই এক্সট্রা প্রফিটটা বের করে নিয়েছি।
আমি তো আগেই এক্সট্রা প্রফিটটা বের করে নিচ্ছি। এক্সট্রা প্রফিট কত? 66,400। তাহলে এই যে এক্সট্রা প্রফিটটা কামাচ্ছি সেটাই তো অন্য লোক কামাতে পারছে না। এই এক্সট্রা প্রফিটটা যেটা আর্ন করছি সেটাই অন্যজন আর্ন করতে পারছে না ততক্ষণ যতক্ষণ না সে এটার জন্য এক্সট্রা টাকাটা লাগাচ্ছে। তাহলে এইটার এক্সট্রা ভ্যালু কত? 10% হিসেবে এইটা আর্ন করতে গেলে এক্সট্রা এই ভ্যালুটা লাগাতে হবে, সেই জন্য আর মাইনাস করতে হচ্ছে না। যখন আমরা এক্সট্রা প্রফিট বের না করে আমরা কোয়েশ্চেনটা করছি, যখন আমরা সুপার প্রফিট ফাইন্ড আউট করছি না, শুধু এভারেজ প্রফিটটা বের করছি, তখন আমরা কি করছি? আচ্ছা, তখন আমরা এইভাবে করছি কি 2,06,400 প্রফিট যেটা এই ফার্মটা আর্ন করছে সেটা নর্মাল লোকের আর্ন করতে গেলে এই টাকাটা লাগাতে হবে। যেরকম কারো পড়া 2 ঘন্টায় হয়ে যায়, কারো সেই পড়াটাই 1 ঘন্টায় হয়ে যায়, ঠিক আছে? তাহলে 2,06,400 প্রফিট আর্ন করতে গেলে যেখানে নর্মাল ফর্মের এইটা লাগবে সেখানে এই ফর্মটার 14 লাখ লাগছে। তার মানে যতটা কম লাগছে সেটাই তার গুডউইল। কিন্তু আমরা এখানে করলে মাইনাস এই কারণে করছি না, আমরা আগে এটা দেখে নিচ্ছি কি এক্সট্রা কতটা প্রফিট আর্ন করছে। তাহলে নর্মাল রিটার্ন হিসেবে 14 লাখে রিটার্ন হচ্ছে 1,40,000 অ্যামাউন্টে অ্যাজ এ 10%। তাহলে 2,06,400 প্রফিট যেখানে অন্যান্য জনের 1,40,000। তাহলে কতটা ডিফারেন্স হচ্ছে? 66,400 এর। এই ডিফারেন্সটা নর্মাল লোকের এই ডিফারেন্সটাকে মানে মিট করার জন্য, মানে এই ডিফারেন্সটা কাটিয়ে ওঠার জন্য তাকে কি করতে হবে? তাকে পয়সা লাগাতে হবে, যেটা মানে তাকে আরো ক্যাপিটাল লাগাতে হবে, যেটা কিন্তু এই ফর্মটা বিনা ক্যাপিটাল লাগিয়ে করে নেবে কারণ তার এতটা গুডউইল আছে। এবারে এই গুডউইলটা সে 3 বছরের জন্য দেখতে পাচ্ছে, তাই তার গুডউইলের ভ্যালু এটা। এবার আমি যদি সুপার প্রফিটের ক্যাপিটালাইজেশন করি, তার মানে 66,400 যদি কাউকে আর্ন করতে হয় তাকে আরো এতটা অ্যামাউন্ট অফ ক্যাপিটাল লাগাতে হবে। তার মানে 6,64,000 তাকে ক্যাপিটাল এক্সট্রা লাগাতে হবে। সেই এক্সট্রা প্রফিটের জন্য এক্সট্রা এতটা ক্যাপিটাল লাগাতে হবে যেটা অন্যজনকে লাগাতে হচ্ছে না। তাহলে এটা তার সুপার প্রফিট এই মেথডে যদি বলি। আর এখানে যদি দেখি কি এখানে এক্সট্রা কতটা ক্যাপিটাল লাগাতে হচ্ছে, ডাইরেক্টলি 6,64,000। তো দুটো মেথডেই সেম আনসার আসবে। আর দুটো কনসেপ্টই আমি বুঝিয়ে দিলাম যে কেন এভাবে হবে। তো কোয়েশ্চেনে যদি ক্লিয়ারলি না বলা থাকে কি সুপার প্রফিটে করো বা এভারেজ প্রফিটে করো, যেটাই করো না কেন আনসার দুটোতেই সেম আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোন মেথডটা বলেছে? নেক্সট বলেছে, এটা হয়ে গেছিল আমাদের। নেক্সট বলেছে অ্যানুইটি। অ্যানুইটি অফ সুপার প্রফিট মেথড when present value of annuity is ₹1 for 3 years at the rate of 10% interest is 2.49। দেখো এটা কি বলছে। আচ্ছা, এটাতে বলেছে কি অ্যানুইটি মেথড আগে লিখে নি। আন্ডার অ্যানুইটি মেথড 3rd নম্বর, আন্ডার অ্যানুইটি। এটা খুবই সহজ। অ্যানুইটি অফ সুপার প্রফিট, আরেকবার দেখো কি বলেছে। বলছে অ্যানুইটি অফ সুপার প্রফিট মেথড মানে সুপার প্রফিটের অ্যানুইটি ভ্যালু বের করতে হবে। when present value of annuity of 1 for 3 years 10% interest is 2.49। মানে এখানে এটা বলতে চাইছে কি 1 টাকা 3 বছর পর 1 টাকার ভ্যালু তো 3 টাকা হওয়া উচিত, 1 1 1, কিন্তু ওটার ভ্যালুটা যেহেতু টাইম ভ্যালু অফ মানি যদি বোঝো কি টাইম ভ্যালু মানিতে কি হয়, পারচেজিং পাওয়ারটা কমে যায়। তাহলে 3 বছর ধরে ইনফ্লেশন চলার জন্য এটা 2.49 হয়ে যাবে। মানে 1 টাকার ভ্যালু 3 টাকার বদলে 2.49 হচ্ছে, কারণ 10% এর ইনফ্লেশন আছে, যেটা এরা ক্যালকুলেট করে বলেই দিয়েছে আর নরমালি বলে দেয়াই থাকবে। তাহলে 1 টাকার ভ্যালু যদি 3 ইয়ার্সে 2.49 হয়ে যায় তাহলে সুপার প্রফিটের ভ্যালু কত হবে? তাহলে সিম্পল, গুডউইলটা আমাকে বের করতে হবে অ্যানুইটি মেথডে। আমাকে সুপার প্রফিটের অ্যানুইটি ভ্যালু বের করতে হবে। সুপার প্রফিট কত? আমার সুপার প্রফিট 66,400। তাহলে 66,400 ইনটু 2.49 কেন করলাম? 1 টাকা যদি 2.49 হয়ে যায় তাহলে 66,400 কত হবে? তাহলে ইনটু করলে কত আসে দেখে নাও, সেটাই আনসার হবে। মানে কতটা কম হয়ে যাবে 3 বছর পরে এটার ভ্যালু, মানে মানিটারি ভ্যালুটা ইনটু করে দেখে নাও কত হচ্ছে। $1,65,33,600 33,600। আচ্ছা, এটা আমার মনে হচ্ছে কিছু ভুল চলে এলো, দেখো তো।
1,65,336 ডবল জিরো আসছে, এইটা মুছে দিলাম। তাহলে এটা হয়ে গেল অ্যানুইটি মেথডে ভ্যালু, ঠিক আছে, এটা হয়ে গেল অ্যানুইটি মেথডে ভ্যালু। তাহলে আমরা মোটামুটি সব মেথডই একবার কভার করলাম। যদি দেখো এখানে মেথড গুলো লাস্টে আমি বলিনি, যেহেতু সামস করালে আরো ক্লিয়ার হয়ে যাবে, আমি এতটা বলেছিলাম, আমি এবার একটু বলে দিচ্ছি। সুপার প্রফিট কিভাবে বের করবে আমি দেখিয়ে দিলাম। এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। নরমাল প্রফিট কিভাবে বেরোবে? ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু রেট অফ রিটার্ন, একটু আগেই করেছিলাম আগে এই কোশ্চেনটাতে, এই যে ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন, এই করে পেলাম। ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করতে হয়? বিভিন্ন রকম ভাবে বেরোয়, যেমন আমরা একটা একটু আগে করেছিলাম ফার্স্ট কোশ্চেনে, শেয়ার হোল্ডার ফান্ড ছিল, প্লাস করেছিলাম ওতে ডিবেঞ্চার, প্লাস একটা অ্যাসেটের ভ্যালু যেটা মিসিং ছিল ওটা অ্যাড করেছিলাম। আর এখানে দেখো বলেছে ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। কেন ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাড হচ্ছে? কারণ এটা অ্যাসেট অ্যাপ্রোচ। দেখো ফিক্সড অ্যাসেট নিয়েছি, ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এটা কেন করেছে এটা একটু বুঝিয়ে দিচ্ছি, 2 মিনিট লাগবে। এই দেখো এদিকে ফিক্সড অ্যাসেট কারেন্ট অ্যাসেট থাকে, তবে হয় টোটাল অ্যাসেট, সিম্পল এটা। এখানে থাকে শেয়ার ক্যাপিটাল, যেহেতু কোম্পানি তাই আমি শেয়ার ক্যাপিটাল বলবো, আর লোন ক্যাপিটাল আর কারেন্ট লায়াবিলিটি। তাহলে এখানে হয়ে গেল টোটাল লায়াবিলিটি। তাহলে ক্যাপিটাল কতটা পোর্শন যদি দেখো, তাহলে ক্যাপিটাল এইটা, তাই তো, ক্যাপিটাল এতটা, শেয়ার ক্যাপিটাল আর লোন। এবার আমাকে যদি অ্যাসেট অ্যাপ্রোচ নিতে বলে, এটাকে বলে অ্যাসেট অ্যাপ্রোচ, তাহলে আমি টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পাবো না। এখানে ছবিটা দেখে কি মনে হচ্ছে? আমি যদি টোটাল অ্যাসেট থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পাবো না? হ্যাঁ ম্যাম পাবো। এটা 100, এটা 100, এটা 200, ঠিক আছে, এটা 80 আর এটা 50, এটা 50, ঠিক আছে। তাহলে 200 থেকে 80 বাদ দিলাম না, এটা তো তাহলে 180 হয়ে গেল। তাহলে এটাকে আরেকটু বাড়িয়ে দিই, এটা 50 না করে ওটা ম্যাম 60 করলে হবে। 60 করলে হয়ে যাবে, হ্যাঁ 60। তাহলে 200 থেকে 80 বাদ দিয়ে দিলাম, কত পেয়ে যাবে? 120। তাহলে টোটাল অ্যাসেট মানে ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, আর কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি মানেই হয় ওয়ার্কিং ক্যাপিটাল। তাই জন্য এখানে বলেছে কি ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, এই কথাটা বলেছে। এরপর কিছু পয়েন্ট বলেছে, উই এক্সক্লুড বুক ভ্যালু অফ গুডউইল ফ্রম ফিক্সড অ্যাসেট। আমরা ফিক্সড অ্যাসেট থেকে গুডউইলের ভ্যালুটা বাদ দেবো, তার কারণ হচ্ছে যেহেতু আমরা গুডউইলের ভ্যালুয়েশন করছি, কোন রকম ভাবে আমরা গুডউইলটাকে নিতে পারবো না। ইনভেস্টমেন্টে যদি ব্র্যাকেটে নন কারেন্ট লেখা থাকে তাহলে সেটাও গুডউইল ভ্যালুয়েশনে নেব না, এগুলো নিয়ম। আমরা গুডউইল নেব না, তার কারণ হচ্ছে গুডউইলেরই ভ্যালু করছি, তাহলে গুডউইলটাকে অ্যাড করতে পারবো না। এখানে যদি কোনো কারণে গুডউইল থাকে তাহলে সেটা নেব না। আর কোন ইনভেস্টমেন্টটা নেব না? যেটার ব্র্যাকেটে লেখা থাকবে নন কারেন্ট, সেটা আমরা নেব না। Always prefer market value, but in the absence of market value we should consider book value of asset and liabilities. Normally আমরা যখনই এগুলো ক্যালকুলেট করব মার্কেট ভ্যালু নিতে হবে। যদি ফিক্সড অ্যাসেটের বুক ভ্যালু 10,000, মার্কেট ভ্যালু 5,000, মার্কেট ভ্যালুই নেব। না अवेलेबल থাকলে তবেই আমরা বুক ভ্যালু নেব। এবার এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যেটা বলেছে এটা কোশ্চেনের সাথেই বুঝতে পারবে, এমনি বুঝতে পারবে না। বাকি ডি পয়েন্টটা বাদ দিয়ে যদি বলি সবগুলোই বলে দিলাম, অ্যানুইটি মেথডও এই যে বলে দিলাম। আর পারচেজ অফ গুডউইল এটা এখন বলা যাবে না, এটা যতক্ষণ না আমরা বুঝবো ততক্ষণ করা যাবে না। তো ওই দুটো পয়েন্ট বাদ দিয়ে বাকি আমি বলে দিলাম। 17 আর 2016 এই দুটো আমি বলে দিলাম। এখানে সম্ভবত আরেকটা প্রশ্ন আছে 2014, এইটা আমি শেয়ার করে দেবো। 2014 কোয়েশ্চেন একটা আছে, এটা করে দেখতে পারো, আর যদি পারি আরেকটা কোয়েশ্চেনও শেয়ার করে দেবো 2018-19। তাহলে এই দুটো ট্রাই করে দেখতে পারো। শেয়ারের সাথে গুডউইল অর থাকে, যে কোনো একটা আসবে, হয় ভ্যালুয়েশন অফ শেয়ার আসবে নয় ভ্যালুয়েশন অফ গুডউইল, অর থাকে, যে কোনো একটা করতে হয়। তাহলে গুডউইলটাই করাচ্ছি যখন, যেহেতু এটা সহজ, গুডউইলটা করে নিলে এটা করতে পারবে। এটা আমি শেয়ার করে দেবো। আজকে এতটাই থাকলো। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম রাখছি তাহলে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে।